মেয়েটা চোখ বন্ধ করে নিল। এতটা খারাপ চাপা কষ্ট আগে কখনো অনুভব করেনি। অর্ণব কি তার হৃদয়ে হানা দিল? সত্যি চলে যাবে কাল? মনে পড়লে দুফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। শীতে ঠকঠক করে কাঁপতে থাকা হাত দুটি বুকে চেপে ধরল। রক্তশূন্য ঠোঁট দুটি বিড়বিড় করে কিছু বলতেই উপস্থিত ঘটে মিষ্টির। আপু, ছাদে যাবি? অর্ণব ভাইয়া ডেকেছে। তার কণ্ঠ অত্যন্ত সতর্ক, নিচুস্বর। খুনাক্ষরেও যেন তার মা টের না পায়। বোনের মন একটু আকটু হলেও বুঝতে পারে সে এই যে খামখেয়ালি আনমনা সবই যে ওই চাশমিশ ছেলেটার জন্যে। কনকনে শীতের মাঝেও গরম কাপড় কিংবা চাদর পরেনি। সব তো এমনি এমনি নয়। প্রতি বছর মিষ্টির থেকে স্নিগ্ধা শীতে বেশি কাঁপে, গায়ে জড়ায় অনেক কাপড়, অথচ আজ একটাও জড়ায়নি, তাও এই তীব্র শীতে, যেখানে মিষ্টির হুডি চাদর পরে দাঁড়িয়ে থাকতেও বেগ পেতে হচ্ছে। ভেবেই বোনের যন্ত্রণায় চোখ দুটো ভরে এলো তার। বোনের ঠান্ডা দেহটা জাপটে ধরল। ইস, কি ঠান্ডা! কতটা কষ্টে থাকলে মানুষ নিজেকে কষ্টে দেয়। তাড়াহুড়ো করে বলল, ও আল্লাহ, তোর গা ঠান্ডায় জমে যাচ্ছে আপু, দ্রুত সোয়েটার পর, আর একটু সময় পেরিয়ে গেলে মরে যাবি। স্নিগ্ধা চুপ, মুখে নেই কোনো বাক্য। তার ভাবাবেগ লক্ষ্য করা গেল না। আগের মতোই পাথর হয়ে ঠকঠক করে কাঁপছে। মিষ্টির মুখটা থমথমে হলো। পেছন থেকে বোনের কাঁধ ঝাঁকিয়ে বলল, আম্মু ঘুমিয়ে পড়েছে, তুই যা আপু, আজকেই শেষ সুযোগ। ভাইয়া নাকি ভোরে চলে যাবে, তোকে কি যেন বলবে, একটু শুনে আয়। মিষ্টির অনবরত ঘ্যান ঘ্যানে স্নিগ্ধা বিরক্ত ভরা মুখে পিছু ঘুরল। শিরশির করে ঠান্ডা বাতাস গায়ে আসতেই বলল, অকালে প্রয়োজনের থেকেও বেশি পেকে গিয়েছিস মিষ্টি, একা থাকতে দে, চুপচাপ ঘুমা। না, তুই ছাদে যাবি বল। স্নিগ্ধা ঘরে এলো হনহনিয়ে। বিছানায় অবহেলায় পড়ে থাকা চাদরটা কোনো মতে গায়ে জড়িয়ে ছুটে চলল বাইরে। ধীর গলায় মিষ্টিকে বলে গেল, লাইট অফ করে দে, আম্মু যেন কখনো বুঝতে না পারে। ছাদের রেলিংয়ে হাত রেখে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এক টকবকে যুবক, যার দেহের প্রতিটা অংশে দাম্ভিক, পা থেকে মাথা পর্যন্ত শৌখিনের ছোঁয়া। চোখের চশমাটাই বিষণ্ণ ঠান্ডায় ঘোলা হয়ে গেছে। সে সামনের কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু আলসেমির তাড়নে হাত উঠিয়ে চশমা মুছতেও মন সায় দিচ্ছে না। তবে এই ব্যাপারটাও অ্যাডভেঞ্চার। আমরা মানুষ বড্ড অদ্ভুত, মন না চাইলে কিছুই করতে পারি না। এই যে কুয়াশায় ঢাকা শহর, বাইরের রাস্তায় যানবাহনের কোলাহলের বিকট শব্দ, মৃদু শিরশিরে বাতাস, তবুও ভালো লাগছে না। আশেপাশে কিছুই অর্ণব পরিষ্কার দেখতে না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল। মিনিট পাঁচেক যেতে নির্জন ছাদে নুপুরের শব্দ তার কানে পৌঁছালো। নুপুরের ঝুমঝুম আওয়াজে রমণী ধীর পায়ে তার কাছে আসছে। ওই শব্দটাও আস্তে আস্তে তার নিকট এসে থামল। হঠাৎ এত রাতে জরুরি তলব, বিশেষ কোনো কারণ? স্নিগ্ধা মাত্রাতিরিক্ত ঠান্ডায় কথা বলতে পারছে না, তবুও খুব কষ্ট করে বলল। অর্ণব আগের মতোই ঠায় দাঁড়িয়ে ধীর গলায় বলল, ডাকতে পারি না, নিষেধ আছে কি? স্নিগ্ধা মুখ তুলে সামনে চাইল। তৎক্ষণাৎ অর্ণবও পিছন ফিরে। পরক্ষণে ছেলেটার চোখে মুখের বিবর্তন পাল্টে গেল। কপাল কুঞ্চন করে স্নিগ্ধার নিকট এসে অস্থির কণ্ঠে বলল, সে কি, ঠান্ডায় মুখটা ফ্যাকাশ হয়ে যাচ্ছে, গায়ে কাপড় কই, সোয়েটার কোথায়? এই শীতে প্লাজো কোন পাগলে পড়ে? মাথা খারাপ মেয়ে। স্নিগ্ধা এক পলক নিজেকে দেখে নিয়ে কাঁপতে কাঁপতে বলল, কেউ না পড়লেও আমি পড়ি, কোনো প্রবলেম? মিস্টার চশমা ছাড়া কানা অর্ণব। হতভম্ব হয়ে গেল অর্ণব। কপাল কুচকে গাঢ় চোখে তাকিয়ে মেয়েটার হিমহোয়া দেহটা দেখতে লাগলো। চাদরটাও অবহেলায় নামমাত্র জড়িয়ে আছে। তীব্র ঠান্ডায় মেয়েটার ঠোঁট এবং মুখ রক্তশূন্য হয়ে গেছে। হতাশার শ্বাস ফেলল অর্ণব। দুজনের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোনো পারমিশন ছাড়াই শক্ত করে জড়িয়ে নিল নিজের উষ্ণ গরম দেহের সঙ্গে। অর্ণবের গায়ের হুডিটা উঁচু করে তৎক্ষণাৎ মেয়েটার মাথা ঢুকিয়ে বুকে লুকালো। মেয়েটা আকস্মিক কাণ্ডে হকচকিয়ে ওঠে। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে নড়াচড়া শুরু করে দেয়। কি করলেন এটা? আমাকে বের করুন এখান থেকে, অস্বস্তি হচ্ছে খুব। মেয়েটা লাফালাফি করতে করতে অর্ণবকে অতিষ্ঠ করে তুলল। বিরক্ত হলো সে। দুহাতে শক্ত করে চেপে ধরে স্নিগ্ধার মাথা নিজের বুকের সঙ্গে মিশিয়ে মাথা ঠেকালো মেয়েটার মাথায়। অধৈর্য স্নিগ্ধার পিঠে আলতো হাতে চাপ্পড় দিতে দিতে কোমল কণ্ঠে বলল, শান্ত, শান্ত, একটু জড়জড় নয়। আপনি যতই নড়বেন আমার হৃদয় ততই অশান্ত হবে। তখন আপনারই বিপদ। এই নির্জন নিঃশব্দ রাতে টকবক এক যুবক মানবীর অগোচরে অনেক কিছু খুঁটিয়ে ফেলতে পারে। আপনার স্পর্শে এলোমেলো হতে পারে। সো কুল থাকুন, আমার বুকে খাপটে মেরে পড়ে থাকুন, আমি একটু প্রশান্তি অনুভব করি। হ্যাঁ, বলেই অর্ণব স্নিগ্ধার কোমরে ঝুলতে থাকা লম্বা চুলের আগায় হাত বুলালো। অর্ণবের প্রতিটা হৃদয় কাঁপুনি কথায় তার নড়চড় অজান্তেই বন্ধ হয়ে যায়। সে ঠান্ডা হাত দুটো দিয়ে হুডির ভেতর থেকে অর্ণবের কাঁধ খামচে ধরল। অনুভূতির জোয়ারে ভেসে চুপটি করে রইল অর্ণবের বুকে।
তৎক্ষণাৎ অতিরিক্ত খুশিতে স্নিগ্ধার গাল বেয়ে উপচে পড়ে দুফোঁটা জল। সে খুশিতে আজ পাগল হয়ে যাবে। খুব খুব উন্মাদ। নির্লিপ্ত ভঙ্গিতে অর্পণ মাঝরাতে বাসায় ফিরল। জামিল শেখ বাদে সবাই তখন গভীর ঘুমে। অর্ণব মাত্রই ঘুমাতে গিয়েছে। প্রায় ঘণ্টাখানেক ছাদে স্নিগ্ধার সঙ্গে গল্প করে কাটানোর পর সে ফিরে আসে। এই সামান্যতেই মেয়েটার ঠান্ডা লেগে যাবে এটাই কোনো সন্দেহ নেই। তীব্র শীতে ঠকঠক করে কাঁপছিল। মেয়েটাকে অল্প সময় পরে রুমে যেতে বলে। অর্ণবের মনে বিস্তৃত ইচ্ছা থাকলেও বেচারা নিরুপায় হয়ে দমিয়ে রেখেছিল সব। শুধু কিছুক্ষণ নিজের সঙ্গে জড়িয়ে রেখেছিল এই যা। মেয়েটায় লজ্জায় মাথা লুকিয়েছিল তার বুকে। এরকম অনুভূতি দুজনার জীবনে এই প্রথম এলো। কখনো ছেলেদের সাথে না মিশা স্নিগ্ধাও প্রেমের জোয়ারে ভেসে যাচ্ছে। ইন্ট্রোভার্ট ছেলে অর্ণব আজকাল ভেতরে ভেতরে অশান্তি ও হাসপাসে ভুগছে। সে জানে না কেন এমন হচ্ছে, শুধু জানে মেয়েটার মাঝে আলাদা মায়া আছে যা তাকে অদৃশ্যভাবে টানে। অর্পণ ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ালো। প্লেট বাটি সব গুছানো, এর মানে খাবার ফ্রিজে। সে নির্বিকারভাবে হেঁটে ফ্রিজ খুলল। গরুর মাংসর বাটি হাতে নিয়ে গ্যাসের কাছে যায়। খুন্তি খুঁজার মুহূর্তে হাতের সমস্ত গোছানো জিনিসপত্র সে এলোমেলো করে ফেলল। স্টিলের জিনিসপত্রের শব্দ এই নির্জন রাতে ভয়ঙ্কর শোনা গেল। আকস্মিক শব্দে বাসার অন্য সদস্যরাও নির্ঘাত ভয়ে ধরফরিয়ে উঠবে ঘুম থেকে। তবুও বেয়াদব ছেলেটার এসব নিয়ে মাথা ব্যথা হলো না। নির্বিঘ্নে নিজের কাজে ব্যস্ত। জামিল শেখ হাঁটুর ব্যথায় নিজ কক্ষেই বসেছিলেন। অর্পণের জিনিসপত্রে ঝড় তোলার শব্দে কৌতূহল বশত বেরিয়ে এলো। নজরে পড়ল ছেলেটা অসাবধানতা বশত খালি হাতে চুলা থেকে গরম কড়াই নামাচ্ছে। তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে, হাত পুড়ে যাবে অর্পণ, পাশে কাপড় আছে। তার কথা শেষ হওয়ার আগেই কড়াই গরম সহ্য করতে না পেরে সে হাত থেকে কড়াই ছেড়ে দিল, যার দরুন গরম কড়াই ঝনঝন শব্দ তুলে ফ্লোরে পড়ে তার পায়ে এসে লাগলো। কড়াইয়ের সমস্ত মাংসের ঝোল ছড়িয়ে ছিটিয়ে চারিপাশে পড়ে রইল। আকস্মিক ঘটনায় অর্পণ হতভম্ব হয়ে যায়। তড়িৎ দূরে সরলেও রেহাই পেল না। হাত জ্বলছে, পা পুড়ে যন্ত্রণায় দাঁতে দাঁত চাপলো। জামিল শেখ হুড়মুড় করে ছেলেকে ধরে উচ্চস্বরে ডাকতে লাগলো পায়েলকে। অর্পণ চোখ খিচে নিয়েছে। বোকা ছেলে, এত বড় হয়েছিস এখনো সাধারণ জ্ঞান মাথায় নেই? গরম কড়াই খালি হাতে কিভাবে ধরতে গেলি? মাথায় বুদ্ধি নয়, গোবর আছে। অর্পণ হাতে ফু দিয়ে দাঁতে দাঁত চেপে বাবার দিকে চাইল। কেমন ভাব হয়েছ? শ্বশুর ওপর বসে তাগড়া ছেলেকে দিয়ে এই মধ্যরাতে খাবার গরম করাও। এখন যদি তোমার ছেলে বউ থাকতো আজকে আমি শাক খেতাম। হকচকিয়ে উঠলেন জামিল শেখ। চোখ মুখ শক্ত করে বলল, চুপ কর বেয়াদব ছেলে, দ্রুত বাথরুমে চল, পানি দিতে হবে, নয়তো জ্বলবে। অর্পণ উঠে দাঁড়ালো, বাবার কাঁধে ভর করে দাঁড়ালো। জামিল শেখ শক্ত করে ধরলেন। অর্পণ তার সঙ্গে খুঁড়িয়ে যেতে যেতে বলল, ওই চুনোগুটি পানি আমার ভেতর জ্বালা নিতে পারবে না। বউ চাই আমার বউ। শুনতে পেয়েছো? ভালোই ভালোই বলছি, বিয়ে করে দাও। তোমার কি আব্বা ডাক শুনতে ইচ্ছা হয় না? খুব খুব করে কেসে উঠলেন জামিল শেখ। জন্ম দিয়েছে এক অসভ্য ছেলে, মুখে লাগাম নেই। অর্পণ ওয়াশরুমে পা ভিজাতে চিৎকার করে উঠল, ছেলেকে বিয়ে করার বদলে মাঝরাতে করে ছাকা খাওয়াচ্ছ। যে বসে বউ ঝাড়ি খাবো ওই বসে ছাকা খাচ্ছি। ভুলেও আর কখনো যদি আমাকে রান্নাঘরে ডাকো বা যেতে হয় তবে সেই দিন এই বাসায় যুদ্ধ চলবে। তছনছ করে ফেলবো সব। যদি বউই না থাকে এত ধন সম্পত্তি কি হবে? সম্পদ কি আমার আব্বা ডাকবে? চুপ কর বেয়াদব ছেলে, তোর জ্বালায় আমি বাসা থেকে বেরিয়ে যাব। দাদা ডাক শোনার ইচ্ছে আছে? অবশ্যই আছে। তাহলে দয়া করে বিয়ে করো। কসম, 9 মাস পরে দাদা ডাক শোনাবো। বলেই অর্পণ বাঁকা হেসে গায়ে লিয়ে দিল বিছানায়। জামিল শেখ রাগত চোখে বেয়াদব ছেলেকে শাসিয়ে ড্রয়ার থেকে বার্নাল ক্রিম নিয়ে এলো। পায়ের পোড়া স্থানে আলতো করে দিয়ে বলল, নির্লজ্জ ছেলে, তা মেয়ে কি ঠিকঠাক করা আছে নাকি বিয়েও করে ফেলেছে চুপিসারে? অর্পণের পা তীব্র যন্ত্রণায় জ্বলছে। সে দাঁত খিচে ব্যথা সহ্য করে জবাব দিল, মেয়ে ঠিক করা খুব প্রয়োজন। আজ যদি একটা লাল টুকটুকে বউ থাকতো তাহলে কি মাঝরাতে এত কষ্ট করে আমার পায়ে তোমার ক্রিম লাগাতে হতো? তোমার পুত্রবধূ মলম লাগিয়ে দিত। জামিল শেখ আর সহ্য করতে না পারে রেগে অর্পণের হাত মুচড়ে দিতে রুমে প্রবেশ করলো সবাই। পায়েল শেখ তার স্বামী চিল্লাচিল্লিতে ভয়ে ধরফর করে উঠে এসেছেন অর্পণের রুমে। অর্ণব ব্যস্ত পায়ে হেঁটে ভাইয়ের পায়ের নিকট বসে জিজ্ঞাসা করে, কিভাবে হলো? গরম কড়াই পড়ে গেছে। জামিল শেখ মুখ বিকৃত করে বলল, আশ্চর্য, কাউকে ডাকবে না? এই বদ শয়তান, কখন এসছিস বাসে? আম্মুকে ডাকলে না কেন? সবসময় একা একা পাকনামি করতে চাস। খুব বাহাদুর হয়ে গেছিস তাই না? মুখে যত ফটর ফটর, অথচ কাজে কাজ করা। বড় ভাইকে দেখে কিছু শেখ, বেয়াদব। অর্ণবে চিবিয়ে চিবিয়ে কথায় সাপের ন্যায় ফসে উঠল অর্পণ। শোয়া থেকে তেড়ে যেতেই পায়ের যন্ত্রণায় চুপসে গেল। পরক্ষণে শব্দ করে হেসে ফেলে অর্ণব। পায়েল শেখ ছেলের হাতে পায়ে ফু দিয়ে কান্না করে দেন। ছেলের মাথায় চুমু খেয়ে কান্না মিশ্রিত স্বরে বলল, তুই আমাকে কেন ডাকলি না? আমি কি উঠে গরম করে দিতাম না? একা এসব করতে কে বলেছে? প্রতিদিন এত রাতে বাড়ি ফিরিস, আমাকে শুধু শুধু টেনশনে ফেলে খুব শান্তি লাগে তাই না?
দৈনিক রাত 1টা পর্যন্ত অপেক্ষা করি আমি। কেন তুই অবাধ্য হোস বলতো? আমি কি তোর মা নই? জানিস কত টেনশন হয় তোর জন্য? এসব আহ্লাদ আদিক্ষেতা তার নিকট অসহ্য ঠেকছে। সামান্য একটুই তো কেটেছে, এখানে কান্না করার কি হয়েছে? যত সব। অর্পণ বিরক্তে নাক মুখ কুচকালো, তার মায়ের দিকে তাকিয়ে বলল, মরা কান্না থামাও মা, অনেক নাটক হয়েছে, এবার দূর হও সবাই। আমি একাই এই সামান্য ক্ষত সামলাতে পারবো, এরকম হাজার কথা আমাকে কাবু করতে পারবে না। তার কথা পাত্তা না দিয়ে অর্ণব কটমট করে তাকালো। এই অসভ্য ছেলেটাকে তার পেটাতে ইচ্ছা করছে। মায়ের কান্না দেখে কষ্ট না পেয়ে উল্টো বলছে মরা কান্না। ভারী অসভ্য তো। আসলে কি এটা তার যমজ ভাই নাকি কুড়িয়ে পাওয়া ফুটপাতের ছেলে, কি জানি। তার বড্ড সন্দেহ হয় অর্পণকে নিয়ে। কই আঘাত পেয়েছে চুপচাপ শুয়ে থাকবে তা না, কেমন ঠাস ঠাস কথা বলছে। মায়ের উপর দিয়ে জবাব, কত সাহস। মন চাইছে কয়েক ঘা বসিয়ে দিতে, সব বেয়াদবি শিক্ষা দিতে। মন খারাপ নিয়ে ঠাই বসে রইল সকলে। বেশ কিছু সময় জ্বালা কমে আসলে ধীরে ধীরে চলে গেল বাবা মা, কারণ আরেকটু পরেই অর্ণবও চলে যাবে। অর্পণ বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো। অর্ণব তার পাশে শুয়ে বলল, কাল থেকে অন্তত তাড়াতাড়ি ফিরিস, তুই ছোট নেই, দামড়া ব্যাটা হয়েছিস। চোখের উপর হাত দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল অর্পণ। ওর কথায় হাত সরিয়ে নরম দৃষ্টিতে তাকিয়ে বলল, এই জলদি না ফিরলে কি করবি? দাঁতে দাঁত শক্ত করলো অর্ণব। এই ছেলের সঙ্গে ভুলেও তার বনিবনা এবং মত বিনিময় হয় না। সে উত্তরে গেলে অর্পণ যায় দক্ষিণে। তাহলে কিভাবে তারা আলোচনায় বসে মিটমাট করবে? দুজনার মতামতই যে আকাশ পাতাল তফাৎ। অর্ণবের সহজ কথাও কিভাবে পেঁচিয়ে যাচ্ছে, অথচ অর্ণব শুনেছে যমজ ভাইয়ের মুখের গড়ন এক হওয়ার মতোই জীবনের লক্ষ্য উদ্দেশ্য পছন্দ রুচি সব একই থাকে। এমনকি দুজনেই একটা মেয়েকেই ভালোবাসে, কিন্তু তাদের যেন আকাশ পাতাল ফারাক। কেন এমন হলো? এটা কি স্বাভাবিক? অর্ণব ফোঁস করে নিঃশ্বাস নিল। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর হাড়গোড় ভেঙে লকআপে পড়বো বেয়াদব। বাল করবি? বলেই বরাবরের মতো বুড়ো আঙ্গুল দেখালো অর্পণ। কুকুর জাস্ট একবার বাঘে ভয় পাই। তোর সব ঝাঁজ লাল মরিচ ঘষে মিটিয়ে দেব। এসবের শোধ কিভাবে তুলব তা খুব ভালো করে জানে। তোর সুন্দর বউকে নিয়ে আমি হারে মরে যাবো, শালা বেচারে ধরতেও পারবে না। বলেই মিটিমিটি হেসে উঠে। অর্ণবের গা ছাড়া কথায় তেতে উঠল অর্পণ। আমার বউকে নিয়ে একটা বাজে কথা বললে খুন করে ফেলবো। বাল করবি। অর্পণকে নকল করে সেও বুড়ো আঙ্গুল দেখালো, মুখে তার বিজয়ী হাসি। রাগে ফেটে পড়ল অর্পণ, তেরে গিয়ে গলা টিপে বলল, আমার কথা আমাকে ফিরে দিচ্ছিস শালা? একদম রাগাবি না, নয়তো খুন করে ফেলবো তোকে। তোর বউ মানে আমার বউ। মুয়া। বলেই অর্ণব গলা টিপে ধরা ওর হাতে চুমু খেলো। অর্পণ রাগে বোম, ঘন ঘন হিংস্র ভঙ্গিতে শ্বাস ফেলছে। মুচকি হাসলো অর্ণব। তড়িৎ করে পা উঠিয়ে পাল্টা তেজি অর্পণের পায়ে জোরে লাথি মারল। সদ্য পড়ে যাওয়া স্থানে লাথি লাগায় কলিজা কেঁপে উঠে। বেচারা অর্পণ ব্যথায় চিৎকার করে ছিটকে দূরে সরে যায়। আজ আহত বলে অর্ণব পালিয়ে বাঁচল। যদি তার দুর্বলতায় হাত না দিত তবে দেখে নিত সে। ফের ঝামেলা করলো না, চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল। রাগে গা পিত্তি চলছে তার। ছেলেটার অসহায় মুখ দেখে ভারী মজা পেল অর্ণব। অর্ণব সকাল সকাল চলে যাচ্ছে। ব্যাগপত্র গাড়িতে উঠিয়ে পায়েল শেখকে বিদায় দিল। তার সঙ্গে কমলাপুর স্টেশন পর্যন্ত জামিল শেখ যাবেন। অর্পণের যাওয়ার কথা থাকলেও পায়ের ব্যথায় যাওয়া হলো না। আপাতত সে ঘুমাতে ব্যস্ত। অর্ণব তৃষ্ণাকে আদর করে টাটা জানিয়ে গাড়িতে উঠল। তৃষ্ণা মাথা দুলায়। তুমিও সাবধানে থেকো ভাইয়া, কল করো। অর্ণব মুচকি হেসে গাড়ির ডোর লক করে পায়েল শেখকে বলল, যাচ্ছি মা। আমার বাবা পৌঁছে কল করবে কেমন? হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে অর্ণব গাড়িতে উঠে বসলো। হঠাৎ কি মনে হতে সামনে দোতলার বারান্দার দিকে তাকায়, কিন্তু দুর্ভাগ্যবশত কাউকেই দেখা গেল না। হতাশ হয়ে ফের বোন এবং মায়ের দিকে তাকিয়ে শেষবারের মতো বিদায় জানালো। গাড়ি স্টার্ট দিলেন জামিল শেখ। অর্ণব মুখে মৃদু হাসি নিয়ে কোলের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলেন। সেখানে আলতো হাতে ছুঁয়ে ভাবতে লাগলো ফজরের আজানের সময় মিষ্টির তীক্ষ্ণ বুদ্ধিতে চুপি চুপি তার নিকট আসার ঘটনা। তখন পায়েল শেখ রুটি ভাজছিল, বাকি সবাই ঘুম। সেই সুযোগই কাজে লাগায় মিষ্টি। দ্রুত চোরের মতন বাসায় ঢুকে এক দৌড়ে অর্ণবের সামনে দাঁড়ায়। সময় এক বিন্দুও নষ্ট করে না। হাসি হাসি মুখে ওড়নার ভেতর থেকে একটা প্যাকেট করা বক্স হাতে ধরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আপু দিয়েছে, পৌঁছে আনবক্স করবেন। আমি যাচ্ছি, টাটা। অর্ণব বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। সে হতভম্ব হয়ে হা করে পিচ্চি মেয়ের সাহসী কাণ্ড দেখছে। তাকে কিছু বলতে না দেখে মিষ্টি কপাল কুচকালো। অর্ণব স্তব্ধ চোখে বক্সটা হাতে নিয়ে বলল, কি আছে এতে? জানি না। তোমার বোন আসবে না? ও অলরেডি ঘুম। রাতে এটা আমাকে দিয়ে রেখেছিল, বলেছিল ভোরেই আপনার হাতে পৌঁছে দিতে। এখন আমার কাজ শেষ, চলি। সাবধানে যাবেন ভাইয়া।
বলেই আগের মতোই দৌড়ে পালালো মেয়েটা। অর্ণব বিস্মিত নয়নে বক্সটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ দেখলো। এরপর কি মনে হতেই মৃদু হেসে ব্যাগে ভরে নেয়। স্নিগ্ধা যেহেতু পৌঁছে আনবক্স করতে বলেছে তাহলে তাই সই। জামিল শেখ গাড়ি চালানোর মাঝে ছেলের দিকে তাকালো। চোখ গেল কোলে আগলে রাখা রঙিন বক্সের নিকট। সেদিকে তাকিয়ে আনমনে একা হাসছে অর্ণব। জামিল শেখ গলা খাকড়ি দিলেন, জিজ্ঞাসা করেন, বক্সে কি আছে বাবা? স্পেশাল কিছু? কল্পনার জগতে সেখানেই ভাটা পড়ল। চমকে উঠে বলল, কি বললে আব্বু? একজন তো বিয়ের জন্য উন্মাদ হয়ে উঠেছে, বড়জনের আগেই সে বিয়ে করবে। তোমার কি খবর? তুমি কি বিয়ে শাদী করতে চাও? মেয়ে দেখা আছে? অর্ণব বাবার কথা বুঝতে না পেরে কপাল কুঁচকালো। হাতের বক্সটা চটপট ব্যাগে ঢুকিয়ে বলল, মানে কি বলছো? ওই বেয়াদবটা বিয়ে করবে? এসব তোমাকে কে বলেছে? জামিল শেখ হু হু করে হেসে উঠে, তার বলতে কাল রাতে পায়ে ব্যথা পেয়ে সে কি কাণ্ড! মনে হয়েছিল মাথায় বুদ্ধি লজ্জা শরম সব খুইয়ে বসেছে। নির্লজ্জের মতো আমার সামনে বউ বউ করছিল। কষিয়ে লাগাতার চট দিতে পারলে না? অসভ্য ছেলে কোথাকার। বলেই অর্ণব চোখ মুখ শক্ত করে ফেলল। জামিল শেখ শরীর কাঁপিয়ে হাসলো। অর্ণব দাঁতে দাঁত শক্ত করে চিবিয়ে বিড়বিড় করল, আদব কায়দা পানি দিয়ে গিলে খেয়েছে। ভারী বেয়াদব হচ্ছে দিন দিন। সে সেখানে বাবুকে ছাড়লো না, বেলেহাজের মতো বিয়ে করবো বলা শুরু করলো। রাগে মনে মনে কয়েকটা গালিও শুনিয়ে দিল অর্পণকে। তার জন্য আজ বাবার সামনে নিজেকে লজ্জায় মরতে হচ্ছে। ওসব বিয়ের ব্যাপার স্যাপার বাবা জিজ্ঞাসা করলে লজ্জা লাগে না? সময় সকাল 10টা। ভার্সিটির ক্যাম্পাসে পৃথার পেছন পেছন ত্রিধা পা রাখে। তার হৃদয় চলছে ঘূর্ণিঝড়ের আভাস। মনে হচ্ছে এই বুঝি ভয়ঙ্কর দানবের ন্যায় রিয়াজ স্যারের সামনে ধরা পড়ল। তখন নিশ্চয়ই বসিয়ে রাখবে না। এতদিন ভার্সিটিতে না আসার দরুন দেখা গেল রেগে তাকে জাস্ট টিপে মেরে ফেললো। বুকের ভেতরটা টিপ টিপ করছে। সে পৃথার হাত খামছে, একবার সূক্ষ্ম নজরে চারপাশ পরখ করে নেয়। এরপর হালকা ঢোক গিলে বলল, তুই কি স্যারকে দেখতে পাচ্ছিস? কই না তো। পৃথা মিটমিটি হাসছে। ভীতু ত্রিধাকে দেখতে বেশ লাগছে তার। মেয়েটি আশেপাশে বন্ধুদের দেখতে না পেয়ে এগিয়ে গেল। সরাসরি ক্লাসে ঢুকতে ত্রিধা দৌড়ে বসে পড়ল পেছনের বেঞ্চে। আকস্মিক তার আগমনে বন্ধুরা সবাই হইচই বাঁধিয়ে দেয়। এতদিনের কৌতূহল সব এক হয়েছে আজ। সমুদ্র সামনে থেকে দৌড়ে ত্রিধার গা ঘেঁষে বসলো। মেয়েটার নিকট এসে ফিসফিস করে বলল, মিসেস রিয়াদ মাহমুদ, আপনি এতদিন পর এসেছেন, দেখি গালের দাগ সেরেছে কিনা। ত্রিধার লজ্জায় মুচড়ে যায়। সে কাচুমাচু করে বলল, সমুদ্রের বাচ্চা, বদমাইশ বন্ধ কর। স্যারের চুমু কেমন ছিল? ঠিকঠাক দিতে পেরেছে তো, নাকি আমি ট্রাই করব? বলেই সমুদ্র বদ হাসি হেসে ত্রিধার মাথায় টোকা দিল। মুহূর্তে গগন কাঁপুনি হাসি হেসে উঠে বাকিরা। ত্রিধা কটমটিয়ে সমুদ্রের চুল খামচে ধরতে ছেলেটা টপ করে দূরে সরে যায়। কোন গালে হামি খেয়েছে? ডান গালে নাকি বাম গালে? মা বলেই চুমু দেখালো ঠোঁটে। পৃথা মুখে হাত চেপে খিলখিল করে হাসছে। ত্রিধা রাগে কিরমির করে উঠে দাঁড়ায়। চিৎকার করে গর্জন দিতেই ক্লাসে প্রবেশ করলো দাম্ভিক শক্ত ধাঁচের মানুষ রিয়াজ স্যার। বরাবরের মতোই হাতে বই নিয়ে শটানভাবে হেঁটে ক্লাসে ঢুকে। কিন্তু এই কয়েকদিনে আগের মতো চোখ মুখ শক্ত গম্ভীর ভঙ্গি নেই, বরং দুশ্চিন্তা ভর করেছে তার মুখখানায়। তিনি হাঁটা থামিয়ে প্রতিদিনকার ন্যায় সম্পূর্ণ ক্লাসে চোখ বুলালো। ত্রিধার ছটফটানি তাকে দেখে অটোমেটিক থেমে গেছে। সে চোরের মতো একদম দেয়াল ঘেঁষে শক্ত হয়ে বসে আছে। সমুদ্র সহ বাকিরা ঠোঁট কামড়ে হাসছে। ত্রিধাকে ক্লাসে উপস্থিত দেখে চোখ মুখ শান্ত হলো রিয়াজ স্যারের। গম্ভীর মুখটা মুহূর্তে হাস্যোজ্জ্বল হয়ে উঠল। মেয়েটা খুব জ্বালিয়েছে কয়েকদিন, এবার কোথায় পালাবে? এতদিনের সব হিসাব মিটাবে, আজ জ্বালিয়ে পুড়িয়ে দিবে ভেবেই বাঁকা হাসলো। গলা ঝেড়ে কাটকাট স্বরে বলল, কাল অনুপস্থিত ছিলেন কে কে? ত্রিধার বুক ধক করে উঠে। সে তড়িৎ গতিতে আশেপাশে নজর বুলিয়ে দেখলো কেউ দাঁড়ায়নি। ত্রিধা কাদো কাদো মুখ করার মাঝেই রিয়াজ স্যার তার সামনে দাঁড়ালো। চোয়াল শক্ত করে বলল, স্ট্যান্ড আপ ত্রিধা, আপনি গত 10 দিন ক্লাসে আসেননি। ভয়ে চোখ খিচে নিল ত্রিধা। কাপা কাপা কণ্ঠে বলল, স্যার। স্ট্যান্ড আপ। উঠছি। বলেই উঠে দাঁড়ালো পৃথা। সমুদ্র হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রিয়াজ স্যারের বরাবরের মতোই শক্ত গলায় বলল, অনুপস্থিত থাকার জন্য আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলুন। জানি না। বিড়বিড় করে বলল ত্রিধা। তৎক্ষণাৎ ক্লাসের সবাই উচ্চ শব্দে হেসে উঠল। রিয়াজ স্যার হতবুদ্ধি হয়ে ওঠে। অপ্রস্তুত হয়ে যাওয়ার পরক্ষণে নিজেকে সামলে বলল, সম্পূর্ণ ক্লাস দাঁড়িয়ে থাকুক। বলেই চলে গেলেন তিনি। ত্রিধা রাগে দুঃখে কাদো কাদো করে পৃথার হাত চিমটাতে থাকলো। পৃথা রেগে যায়। হাত ছাড় বাল, ঢং বাদ দে। বিয়ে করার সময় লজ্জা কই যায়? হ্যাঁ, 2 দিন পরে দেখবো স্বামী বলতে পাগল।
একটু সামনে তাকিয়ে দেখ, স্যার পড়াচ্ছে কম, আমার দিকে বেহায়া নজরে তাকিয়ে আছে বেশি। আমি লজ্জা পাচ্ছি পৃথা, এভাবে দাঁড়িয়ে থাকা যায়? স্যারের এই স্বভাব কি ভালো হবে না? নির্লজ্জ কোথাকার, একজন ভার্সিটির অধ্যাপক হয়ে নিজের ছাত্রের দিকে দুষ্টু চোখে তাকায়। বলে পৃথা মাথা নত করে বিড়বিড় করলো। পৃথা এহেম এহেম করে বলল, এসব ভালোবাসা ভালোবাসা রে, বুঝলি? লজ্জা পেয়ে কাজ নেই, লজ্জাকে এখন টাটা বাই বাই বলে দে, উল্টো এনজয় কর। দুদিন পর স্যার তোকে টপাস করে চুমু খাবে, জড়িয়ে ধরবে, এমনকি তুই ওই স্যারের বুকেই ঘুমাবি দোস্ত। কি কপাল! তখন শুধু দুষ্টু চোখে না, আরো অনেক কিছু হবে, বুঝতে পেরেছিস? প্রতিটি কথা কানে পৌঁছাতে লজ্জায় লাল হলো ত্রিধা। ঠোঁট কামড়ে পৃথার বাহুতে চাপড় মারল। তৎক্ষণাৎ কানে এলো ধমক। এত কিসের ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর, চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলেই স্যার রাগি চোখে তাকালো। ত্রিধা ধপ করে চুপসে যায়। শিহাব না চাইতো এবার হেসে ফেললো। আজ শুধু অর্পণ ক্লাসে আসেনি, তাকে ছাড়া শিহাবের বোরিং লাগছে। কি বিরক্তিকর ক্লাস! কবে শেষ হবে অনার্স? শ্রাবণের হাতে কয়েকটা আচারের প্যাকেট, সাধারণত এগুলো চৈতির জন্য নিয়ে আসা। তার দুলাভাই অফিসের কাজে কক্সবাজারে গিয়েছিল, সাথে বেশ অনেকগুলো আচার আনেন। শ্রাবণের মনে পড়ে যায় চৈতির কথা। এই কয়দিন খুব মিস করেছে তাকে। ফোনে কথা হলেই কি তৃপ্তি মিঠে। সে ঝটপট ঢাকা এসে ভার্সিটি উপস্থিত হয়। ক্লাসে জিনিয়ার সঙ্গে খোঁজ গল্পে মেতেছিল চৈতি। তৎক্ষণাৎ হাতে আচার নিয়ে ক্লাসে ঢুকলো শ্রাবণ। এক প্রকার দৌড়ে চৈতির পাশে বসে মাথায় চাটি মারল। চৈতি চোখ গরম করে বলল, শ্রাবণ মুখ ভেঙিয়ে হাতের আচারের প্যাকেট চৈতির কোলে রাখলো। বলল, তুই বলেছিলি কক্সবাজারের আচার খাবে, এই নে ইচ্ছে মতো খা। এই সাইবাইন না, এক লাথিতে বান্দরবন পাঠাবো। আমার আচার কই? তুই ও শুধু চৈত্রীর জন্য এনেছিস কেন রে কুত্তা? বলে জিনিয়া উঠে উত্তম মাধ্যম কিল দেওয়ার জন্য তেড়ে গেল। শ্রাবণ বোকা বনে যায়। দু হাতে জিনিয়ার হাত আঁকড়ে ধরে তাড়াহুড়োর স্বরে বলল, আরে আরে কি করছিস, থাম বলছি। জিনিয়া কটমুটিয়ে উঠে দাঁড়ায়। চৈতির ব্যাগ ছিনিয়ে নিয়ে মাথায় আঘাত করে বলল, আচার কার জন্য এনেছিস বল? বেচারা আঘাত খেতে খেতেও বলল, আমার চোদ্দ মাসের জন্য। তবে রে দাঁড়া। বলে হিংস্র পায়ে সামনে দাঁড়ালো। শ্রাবণ হতবুদ্ধি হয়ে উঠে দৌড়াতে শুরু করে। জিনিয়া চিৎকার করে যাচ্ছে, কার জন্য? 14 মাস 14 মাস 14 মাস। জিনিয়া রাগে ফুঁসে তেড়ে গেল শ্রাবণের পিছু পিছু। চৈতি একা একা বসে উচ্চস্বরে হেসে উঠে বেঞ্চ থেকে একটা আচারের প্যাকেট দাঁত দিয়ে ছিঁড়ে মনের সুখে খাওয়া শুরু করলো। খুশিতে পা নাচাতে নাচাতে বলল, তোরা ঝামেলা কর, এই সুযোগে খেয়ে নেই। স্নিগ্ধা প্রথম ক্লাস শেষে থার্ড ফ্লোরে উঠে উকি দিল চৈতির ক্লাসরুমে। মেয়েটা তখন শ্রাবণকে কয়েকদিনের সব সাবজেক্টের নোট করে দিচ্ছিল। স্নিগ্ধা উকি ঝুঁকি দিয়ে এগিয়ে গেল। জিনিয়ার সামনে দাঁড়িয়ে বেঞ্চে ঠাস করে চড় মেরে বলল, পোল্ট্রি মুরগির মতো ক্লাসে কি করিস? ক্যাম্পাসে চল, আড্ডা দিব। দেখিস না প্রেমিক পুরুষটাকে নোট করে দিচ্ছে। বলে জিনিয়া বাম হাত বাড়িয়ে পাশে বসা শ্রাবণের গলা আঁকড়ে ধরল। চৈতি ঠোঁট টিপে হেসে মনোযোগে লিখছে, কিন্তু শ্রাবণের দৃষ্টি শুধুই চৈতির মুখে। ছেলেটা জিনিয়ার রসিকতায় রেগে গেল। তুই আমাদের মাঝে কি করছিস? বেরিয়ে যা, 3% মেয়ে। বলে স্নিগ্ধার দিকে তাকালো। আদেশের সুরে বলল, চিনিকদা, এই কাবাব মেয়ে হাড্ডিকে নিয়ে যা তো, আমাদের একটু একার সময় কাটাতে দে। আসছে, ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তোকে ভালোবাসবে চৈতি, এও সম্ভব? স্নিগ্ধা মুখ বাঁকিয়ে বলল। শ্রাবণের গাল ফুলানো দেখে জিনিয়া গা কাঁপিয়ে হেসে ওর গাল টেনে দেয়। চৈতির নোট করা শেষ হলো। সবকিছু গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বলল, চল চল, নোট শেষ, এবার মাইন্ড ফ্রেশ করি, আর ভাল লাগছে না। বলে স্নিগ্ধার হাত ধরে আগে আগে বেরিয়ে গেল। মুখ গোমরা করে বসে রইল শ্রাবণ। জিনিয়া ওর কাঁধে চাপড় দিয়ে টানতে টানতে বলল, শালা উঠ বলছি, আর দেবদাস হতে হবে না। মেয়েটাকে নিশ্চয়ই একদিন তোকে ভালোবাসবে, হতাশ হোস না, লেগে থাক। শ্রাবণ উঠে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, সেই দিন অতি শীঘ্রই আসুন, 14 মাস শুধু আমার হোক। স্নিগ্ধার হাতে আচারের প্যাকেট দিয়ে মাঠে বসে আরামে চিপস খাচ্ছে চৈতি। স্নিগ্ধা গাল ফুলিয়ে বলল, তুই কখনো প্রেমে পড়েছিস? কি প্রেম? বলে চৈতি চোখ মুখ বিকৃত করলো। ফের নাক সিটকে বলল, আমিও কখনো করিনি দোস্ত, এই জন্যই বুঝতে পারছি না এটাকে লাভ বলে নাকি অ্যাট্রাকশন। অত্যন্ত দুঃখী স্বরে বলল স্নিগ্ধা। চৈতি চোখ বড় বড় করলো। মানে কাকে তুই ভালোবাসিস বল স্নিগ্ধা, এত বড় কথা লুকিয়ে গেলি? স্নিগ্ধা গা ঝাঁকিয়ে অবাকে সুরে বলল। মেয়েটা হকচকিয়ে ওঠে। এসব কি বলে ফেললো সে? দূরে জিনিয়াকে আসতে দেখে চটপট কথা ঘুরালো। বলল, ধুর, তেমন কিছু নয়, এমনি একটু ভালো লাগে এই তো। বলবি না তাই তো? ওকে বলতে হবে না, আমি তোর কে, বন্ধু মনে করলে তো।
বলেই মুখ গোমরা করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো চৈতি। স্নিগ্ধা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আহা, রাগ করছিস কেন? আচ্ছা, বলবো কিছুদিন পর, ওকে? তৎক্ষণাৎ দাঁত কেলিয়ে হাসলো চৈতি, কারণ সে তো মন খারাপের ঢং করছিল যাতে স্নিগ্ধা গড়গড় করে সব বলে দেয়। এবার উদ্দেশ্য সফল হয়েছে। সে ঘাড় ফিরিয়ে স্নিগ্ধার গালে টপাস টপাস টিপে দিয়ে গদগদে কণ্ঠে বলল, ওকে, কিন্তু না বললে তোর সঙ্গে আড়ি। অর্পণ ভার্সিটিতে আসেনি? ক্লাস ফাঁকি দিয়ে চার বন্ধু আড্ডা দিচ্ছিল ক্যান্টিনে। কথার তালে তালে ত্রিধা প্রশ্ন করে বসলো। আজ অর্পণ আসেনি, তথাপি আশেপাশে তুষিবের টিকিটাও দেখা যাচ্ছে না। মোট কথা অর্পণ অনুপস্থিত মানে তার সাঙ্গপাঙ্গরাও অনুপস্থিত। শিহাব কোল থেকে গিটার উঁচিয়ে টেবিলে রেখে জবাব দেয়, না, গ্রুপের পার ছবি দেখিসনি? পৃথা কিছু ভেবেই বলল, হ্যাঁ, ভোর রাতে টেক্সট দিয়েছিল আড্ডা গ্রুপে, তাই না? ইস, বেচারা পায়ে খুব বাজেভাবে ব্যথা পেয়েছে। শিহাব হ্যাঁসূচক মাথা নেড়ে কফিতে চুমুক দিল। সমুদ্র কাল রাতে ফেসবুকে একটা সুন্দরী মেয়ে পটিয়েছে খুবই সূক্ষ্ম কৌশলে। বন্ধুদের আড্ডা থেকে একটু দূরত্ব বজায় রেখে এতক্ষণ বসে বসে তার সঙ্গে প্রেমের আলাপ করছিল। মাঝে সাঝে মুচকি মুচকি হাসি তো আছেই, ওরা সবই খেয়াল করলো। পৃথা ভেঙচি কেটে বলল, দেখছিস, এই মেয়ে টিকবে না, দুদিন যায় কিনা সন্দেহ। তোর যে লুতুপুতু স্বভাব, আজই পাল্টাবে মেয়েটা। শকুনের দুয়ার গরু এবার মরবে না। পৃথা কটমট করে তাকায়। অতঃপর সমুদ্র মেয়েটাকে চারটে চুমু ইমোজি দিয়ে লিখল, প্রচণ্ড শীত বইবি, একটা গরম কিসে করা যাবে? তোমার ঠোঁটের স্পর্শে শীত আদরে পালাবে সুইটহার্ট। টেক্সট সেন্ড করে ফের আবারও ব্যস্ত হাতে লিখল, শোনো, এই শীতে কি আর কম্বল হবে? মেয়েটা লজ্জামুখ ইমোজি পাঠিয়ে বলল, কি যে বলো আবল তাবল। আচ্ছা, কোথায় চুমু খেতে হবে? তোমার ইচ্ছা বেবি, আমার সবই তো তোমার, কিন্তু আমি তোমার একটা জিনিসের হতে চাই। সমুদ্র রিপ্লাই দিয়ে অপেক্ষা করলো জবাবের। তার পাশে তিন বন্ধু উৎসুক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। সমুদ্র কি চায় তা জানতে খুব কৌতূহল। মেয়েটি ছোট্ট করে রিপ্লাই দিল, কি চাও? তোমার বক্ষ বিচনের ওই কুচকুচে তিল। সমুদ্র মেসেজ দেখে সঙ্গে সঙ্গে ত্রিধা শিহাব উচ্চস্বরে গা কাঁপিয়ে হাসলো, বলল, মেয়েটা এবার জোতা মারবে তোকে, লুচ্চা। সমুদ্র রাগী চোখে ওদের শাসিয়ে অপেক্ষা করলো মেয়েটির রিপ্লাই। সেকেন্ড তিনেক পরে চট করে সিন করলো। তারপর মেসেজ আসলো, কুত্তার বাচ্চা, গুখা। বলেই কটমটিয়ে ব্লক করে দিল। সমুদ্র মেসেজটা পড়েই হতবাক হয়ে যায়। পৃথা ওর পিঠ চাপড়ে হু হু করে হাসছে। ছেলেটাকে নিয়ে তারা ইচ্ছে মতো মজা নিচ্ছে। শিহাবের গা জ্বালা কথা শুনে সমুদ্র তেতে ওঠে। ব্যাগ খামচে ধরেই হনহনিয়ে বেরিয়ে গেল। বাল, সব সময় আমারও একদিন আসবে। বলেই অদৃশ্য হলো ছেলেটা। তার হৃদয়ে খুব কষ্ট। মেয়েগুলো তাকে কখনোই বুঝলো না। আজকাল এই পৃথিবীতে লয়ালিটির দাম নেই। সব মেয়ে লুচুদের জন্য পাগল। একদিন বুঝবে সমুদ্র কতটা খাঁটি ছিল। সেদিন শালার মাইয়ারা বালিশে মুখ চেপে কাঁদবে। সময় করালো কিছুটা। ত্রিধা আরামে চা খাচ্ছে। এখনো হাসি পুরোপুরি থামেনি ওদের। কি মনে হতে আনমনে হাত থেকে চায়ের কাপটা নামিয়ে ফোন বের করলো। সরাসরি অর্পণের নম্বরে কল করে বলল, ওই বান্দর, কই তুই? অর্পণ বাইকে বসে আকাশপানে চেয়ে সিগারেট ফুঁকছে। ত্রিধার প্রশ্নে লম্বা টান দিয়ে শেষ অংশটুকু ছুঁড়ে ফেললো মাটিতে। পা দিয়ে পিষিয়ে দিতে দিতে বলল, তোর বাসর ঘরে শুয়েছি, এনি প্রবলেম? মুহূর্তেই চেঁচিয়ে উঠল ত্রিধা। বেয়াদবের সাহস কত ফালতু কথা বলে। রাগান্বিত গলায় বলল, অসভ্য, পিছিয়ে কথা বলবি না। কিভাবে বলবো? ভার্সিটি আসিসনি কেন? অর্পণ গাছাড়া ভঙ্গিতে বলল, মানে তোদের ফার্স্ট ইউনিভার্সিটি দেখতে আসবো? সহজ সরল অবলা ছেলের সঙ্গে জড়াজড়ি করবি, আর আমি সারা সিঙ্গেল হতভাগা বসে বসে ওসব দেখবো? সি, দেহ দাউ দাউ করে জ্বলছে আমার। ভয়ঙ্কর জেলাস থেকে তোদের মুখে আগুন ধরিয়ে দিয়েছি, তাই দূরেই থাকিস, রিস্ক নিতে চাচ্ছি না। ত্রিধা তেতে উঠল। চিবিয়ে চিবিয়ে মুখের উপর ফোন কেটে দিল। টেবিলে ঠাস মেরে বলল, ওই কুত্তাই আমার মেজাজ খারাপ করে দিয়েছে। অসভ্য অসভ্য অসভ্য, কেন যে কল করতে গেলাম। পৃথা মুখ ভেঙচি কেটে বলল, শালা অপদার্থ, জামিল আঙ্কেল পয়দা করেছে এক পিস, একদম ঝালমরিচ। শালা একাই সবার মাথা চিবিয়ে খায়, আন্টি সহ্য করে কেমনে? উফ, আমার ভাবতেই মাথা গরম হয়ে যাচ্ছে। অর্পণ বাইকে হেলান দিয়ে পা দুলিয়ে দুলিয়ে পেছনে তাকালো। তুষির কিছু ছেলেপুলে সঙ্গে নিয়ে প্রতিটা দোকান থেকে চাঁদা তুলছে।
আজ রাতে এলাকায় অর্পণের থেকে গান বাজনা, বিরিয়ানি এবং ড্রিঙ্কসের পার্টি হবে। যে যত খেতে পারে। পাড়ার সব কিশোর ছেলেরা একটু আগে অর্পণের সঙ্গে প্রত্যেকের কাছ থেকে চাঁদা তুলছে। কেউ যে না বললে সে উপায়ও নেই। একটু গাইগুই করলে রেগে অর্পণ আশেপাশে যা পাচ্ছে তাই নিয়ে তেড়ে যাচ্ছে। তোর দোকান না থাকলে কামাই করবি কেমনে? এই জায়গা তোর বাপের? টাকা দিবি, নইলে দোকান ভাঙবো। আর কোনোদিন জানি দোকান তুলতে না পারিস সেই ব্যবস্থাও হইব। চুপচাপ টাকা দে, নইলে এক কোপ গলা নামাই দেবো। রাতে তোর ছেলেপুলে নিয়ে মাঠের পাড়ে উপস্থিত হবি, খাওয়া দাওয়া করে চলে আস। ব্যাস, তুষিবকে চিৎকার করে ডাকতেই হাতে রড গাছের মোটা ডাল তুলেই দলবল নিয়ে দৌড়ে যায় ওরা। দোকানে ভয়ে আর প্রতি উত্তর করতে পারে না, কারণ অর্পণ যেমন বদমেজাজি অভদ্র তেমনি মুখে লাগাম নেই। দেখা যাবে লোকসমক্ষে বাপের বয়সী লোকের সঙ্গে অসভ্যতা করে চুপ করিয়ে দিল। এমন বেলাজ কথা বলবে যে মুখ লুকানোর জো থাকবে না। তার মধ্যে বাপ হচ্ছে এমপি, সেজন্য কেউ ঝামেলা করে না। অযথা ঝামেলা করলেও যে লাভ নেই, উল্টো জেলে ভরে দিতেও পারে। বেপরা অর্পণ মুখ দিয়ে যা বলবে একবার তাই করেই ছাড়বে। তাই তাগড়া যুবকগুলো ওভাবেই টাকা চাইছে শান্তভাবে। ওদের ওভাবেই বিদায় করা উচিত। ভুলেও রাগান্বিত করে দিলে ফলাফল ভীষণ খারাপ। বর্তমানে এমপি ছন্নছাড়া ছেলে অর্পণের একটা ডাকে শত শত কিশোর ছেলে মুহূর্তেই তার সামনে হাজির হবে। এলাকা গরম করবে তৎক্ষণাৎ। আজও তাই। সবাই একত্রে টাকা তুলে অলরেডি বাজার করতে গেছে। অন্তত মাসে 2 বার সে ছেলেপুলে নিয়ে পার্টি করে। এলাকা জমজমাট রাখাই তার কাজ। বাইকে বসে সম্পূর্ণ সিগারেট শেষ করে দূর কাজে ব্যস্ত থাকা তুষিবকে উচ্চস্বরে ডাকলো। এদিকে আয় শালা। তুষিব দৌড়ে এলো সঙ্গে সঙ্গে। জি ভাই। হ ভাই, বাজার শেষ, রান্দা চড়ামু, বক্স ভাড়া করতে গেছে রনি। আজকে সেই মজা হইব ভাই, কি যে ভাল লাগতাছে। অর্পণ ছেলেটার কাঁধে চাপড় দিয়ে বাহুবা দিল। বাহ, আমার ছোট দিন দিন ভালোই আপডেট হচ্ছিস। আমি না থাকলেও একই সামলাতে পারবি সব। তুষিব চঞ্চল সুরে হেসে ফেলে। শির দ্বারা টান টান করে অর্পণের ভঙ্গি নকল করে বলল, অবশ্য ভাই, একবার খালি কন কি করতে হইব। অর্পণ আরেকটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে চেপে ধরলো, জোরে টান দিয়ে বলল, তোর ভাবিকে হারকিন দিয়ে খুঁজে আমার সামনে নিয়ে আয়। খুব চুমাইতে ইচ্ছা করছে তোষিব। শালা কুত্তা ভাগ্য, তোর ভাবি নেই। ওর কি কষ্ট হয় না শীতকালে জামাই ছেড়ে একা থাকতে? কি নিষ্ঠুর পাষাণ মহিলা। আমার কিন্তু হেব্বি কষ্ট লাগে। একবার খেলে বাগে পাই, আর দূরে যেতেই দিব না। তুষিব খিকখিক করে হেসে ফেললো। আনমনে বলে ওঠে, ভাবির নাম ঠিকানা কইলে আমি ভাবিরে আপনার সামনে আনতে পারি। আনুম? সত্যি আনতে পারবি? ভাই, কসম। সঙ্গে সঙ্গে অর্পণের মুখটা অসহায় হয়ে গেল। বাইকে হেলান দিয়ে উদাস কণ্ঠে বলল, কিন্তু আমি তো ওই শালের ঠিকানাই জেনে নে তোষিব। কেমন হইল? বলেই মুখ ভোতা করে ফের বলল, আজ এই পুরো দেশে হরতাল ডাক। তোর ভাবিরে খুঁজে না পাওয়া পর্যন্ত এই হরতাল চলবে। তুই তন্ন তন্ন করে খুঁজে দ্রুত ওই শালির মাথায় বন্দুক ঠেকিয়ে আমার নিকট আন। শালির সঙ্গে গত 24 বছরের হিসেব নিকেট আছে। এই ভরাশিতে কিভাবে একা রেখে কষ্ট দিচ্ছে আমায়। রোমান্টিক আমায় কি এক রাত কাটানো যায় না? কবুল বলার সঙ্গে সঙ্গে তোর টস টস চর মারবো আমার থেকে দূরে থাকার জন্য। গুনে গুনে 10টা। তুষিব হতভম্ব হয়ে গেল। সে বিষম খেয়ে দৌড়ে চলে গেল দূরে। মনে মনে ভাবলো, ভাই এমন করছে কেন? হঠাৎ কি পাগল হয়ে গেল? সারাক্ষণ বউ বউ করছে, কি সাংঘাতিক। স্নিগ্ধাকে রিকশায় উঠিয়ে দিয়ে সবেমাত্র হলের দিকে ফিরছিল চৈতি। তৎক্ষণাৎ তার পিছু ডাকলো কেউ। এই চৈতি, শোনো। আকস্মিক ডাকে চট করে ফিরল। সমুদ্রকে উদাস মুখে দেখে কপাল কুচকালো। জি ভাইয়া। কেমন আছো? চৈতি সমুদ্রের মতিগতি বুঝে ফেলল। সে হাঁটা শুরু করে দ্রুত গতিতে। অভদ্রতা না হওয়ার জন্য ছোট করে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? সমুদ্র ও খুশিতে গদগদ। সে হেলে দুলে তার সঙ্গে তাল মিলাতে মিলাতে বলল, একটু আগে খুব কষ্ট বেদনায় ছিলাম, এখন তোমাকে দেখে দেহ মন শান্ত হয়ে গেল। তুমি সত্যি অনেক সুন্দরী। চৈতি ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এই মুহূর্তে উত্তর দেওয়ার ইচ্ছে আপাতত নেই। সে ভালো করে জানে সমুদ্র গায়ে পড়ে ভাব জমাতে এসেছে। ওর বন্ধুরা সবাই এক, সবগুলো ধান্দাবাজ। দুপুরে খেয়েছো? না ভাইয়া, হলে ফিরে খাবো। এখনো না খেয়ে আছো? শোনো চৈতি, ফ্রি থাকলে চলো, সামনে একটা সুন্দর ফাস্টফুড আছে, সেখানে বসে টুকটাক গল্প করলাম, সঙ্গে তোমার লাঞ্চও হয়ে গেল। অত্যন্ত খুশি খুশি ভঙ্গিতে বলল সমুদ্র। তৎক্ষণাৎ চৈতি নাকচ করল। ভাইয়া ওসবের দরকার নেই। আরে চলো তো, আমি ট্রিট দেবো। চৈতির বিরক্ত লাগছে। এবার সমুদ্র বার কয়েক রিকোয়েস্ট করতে থাকলো, কিন্তু চৈতি ওসবে পাত্তা না দিয়ে হলের নিকট চলে আসে। পেছনে ঘুরে রেগে চিবিয়ে চিবিয়ে একবার ভাঙা ক্যাসেট সমুদ্রকে কয়টা কড়া কথা শোনানোর আগে ছেলেটা উচ্চস্বরে বলে ওঠে, ওই অর্ণব, তুই এখানে কি করিস? বলেই দৌড়ে চৈতিকে রেখে গেটের সামনে চলে গেল।
চৈতি আকস্মিক অর্পণ নাম শুনে হকচকিয়ে উঠে হতবিহ্বল হয়ে সামনে তাকাতেই দেখলো নির্বিকারভাবে ফোন স্ক্রল করছে ছেলেটা। সমুদ্র নিকটে গিয়ে তার দেহে চর ঘুষি বসিয়ে দিল। ভার্সিটিতে না এসে মহিলা হোস্টেলে কি করিস সত্যি করে বল। অর্পণ শান্ত দৃষ্টিতে তাকালো। ততক্ষণে মেয়েটা ধীর পায়ে হেঁটে কাছাকাছি এসেছে। অর্পণ তা লক্ষ্য করে দাঁতে দাঁত চাপলো। সমুদ্রের কলার চেপে নিচু কণ্ঠে বলল, তুই এখনো চুমকির পেছনে পড়ে আছিস? তোকে না আমি সাবধান করেছি? সমুদ্র ভেঙচি কেটে হাত ঝামটা মেরে নিজের কলার ছাড়িয়ে নিল। এরপর কলার ঠিকঠাক করে খেকিয়ে ওঠে। নিজের চরকায় তেল দে তো শালা ধাপ্পাবাজ। বল তোলে তোলে কোন মেয়ের মধু খাচ্ছিস ভার্সিটি মিস দিয়ে? এখানে কেন? একদম বাজে কথা বলবি না, সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বলেই পিছু ঘুরল। চৈতি তাদের ওভারটেক করে চলে যাচ্ছে ভেতরে। তৎক্ষণাৎ অর্পণ চেঁচিয়ে ওঠে, এক পাও নড়বি না, এখানেই দাঁড়াও চুমকি। তৎক্ষণাৎ চমকে ওঠে চৈতি, ওখানেই দাঁড়িয়ে পড়ল। থতমত খেয়ে পিছু ঘুরে আমতা আমতা করে বলল, আমি কিছু করেছি? অর্পণ ধীর পায়ে এগিয়ে এলো। মেয়েটার একদম নিকটে দাঁড়িয়ে ভীতু মুখটা আগাগোড়া পরক করলো। তার চোখ মুখ গম্ভীর শক্ত। চৈতি ভয়ে ব্যাগ খামচে ধরছে। মাথা নত করে ফের বলল, দেরিতে ফিরলে খাবার পাওয়া যাবে না। আপনার কিছু বলার থাকলে জলদি বলুন। অর্পণ মেয়েটার ছটফটানিতে টু শব্দ করল না, শুধু দুহাত পকেটে গুজে থমথমে মুখে দেখতে লাগলো তাকে। ফর্সা গালখানা মুহূর্তে লাল বর্ণ ধারণ করেছে। সম্পূর্ণ মুখে ভয়, জড়তা, সংকোচ স্পষ্ট। সে নির্বিকার ভঙ্গিতে চৈতিকে অবলোকন করে চুপচাপ ঠায় দাঁড়ালো। এরপর কি মনে হতে বলল, আজ থেকে ভুলে সমুদ্রের আশেপাশে যেন না দেখি। মরে গেলেও ওর সঙ্গে কথা বলবি না। সমুদ্র এখানে থাকলে তুই থাকবি 10 হাত দূরে, মনে থাকবে? এক কথায় সমুদ্র তোর জন্য নিষিদ্ধ। শালা এক নম্বরে প্লে বয়। বলেই থামল সে। পেছনে ফিরে সমুদ্রের শক্ত চোখ মুখ দেখে গর্জে ওঠে, চুমকির বাচ্চা, আমার কথা হেরফের হলে জানে মেরে দেবো একদম। চৈতি বিরক্ত হলেও মুখে প্রকাশ না করে ঘন ঘন মাথা নেড়ে ক্ষুদ্র স্বরে বলল, আচ্ছা। সমুদ্র এগিয়ে এসে রাগে ফোঁসফোঁস করে, অর্ণবের বাচ্চা, একদম বাজে কথা বলবে না। এসব কি বলছিস ওকে? বন্ধু হয়ে শত্রুদের মতো বিহেভ করার মানে কি? চৌদিকে কুবুদ্ধি দিচ্ছিস কেন? চৈতি তখনও ঠাই দাঁড়িয়ে। অর্পণ হাতের ইশারায় চলে যেতে বললে সঙ্গে সঙ্গে চলে গেল মেয়েটা। পিছু ঘুরে বন্ধুর রাগত্ব মুখশ্রী দেখে বাঁকা হাসলো। ছেলেটা গলা শক্ত করে এক হাতে বগল দাবা করে বলল, চৈতি সাদাশীতে মেয়ে, তোর টাইপ নয়। অন্য মেয়ে খোঁজ, নাকি আমি খুঁজে দেবো? সমুদ্র ফুঁসে উঠে গজগজ করছে। অর্পণ সুকৌশলে পকেট থেকে একটা সিগারেট বের করে সমুদ্রের ঠোঁটের ভাঁজে গুজে দিল। সে জানে সমুদ্র অতিমাত্রায় হাইপার হলেও খানিক বাদেই শান্ত হবে। তখন নিজে থেকে জিজ্ঞাসা করবে, মেয়েটাকেই ভাই, বন্ধুর সঙ্গে এত বছরের সম্পর্ক, মনের সব কথাই যে জানা। তাছাড়া চৈতির আশেপাশে ভুলেও দ্বিতীয়বার দেখলে শায়েস্তা করতে হবে বেটাকে। এক ঘুষিতে চরিত্র ফকফকে পরিষ্কার, নো ভেজাল। অর্পণ লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল। চাকা খেয়েছিস, এবার সুখ টান দে। সমুদ্র কাঁদো কাঁদো মুখে সত্যি সত্যি সিগারেট টান দিল। মুহূর্তে খুক করে কেশে অভিমানী কণ্ঠে বলল, আমার ভালো কোনোদিন চাস না অর্ণব? শুধু তুই কেন, বাকিরাও চায় না? নইলে কি ওভাবে মজা নেয়? ওদের মতো তুইও আমার শত্রু? এখন যেই দেখলি চৈতি আমার সঙ্গে হেসে হেসে কথা বলছে, লজ্জায় লাজুক হয়ে হাসছে, আমাকে পছন্দ করে ফেলছে, একটু হলেই পটে যাবে, তখনই সব ঘটে দিলি তুই। দুর্বল, আমি সুইসাইড করব। এই জ্বালা আর সহ্য হচ্ছে না, আর একটু হলেই পটে ফেলতাম। অর্পণ মুখ দিয়ে চুচুচু আফসোসের শব্দ করল। তাই নাকি? চৈতি তোকে ভালোবাসে, হেসে হেসে কথা বলেছে? কই দেখলাম না তো। আমি কি চোখে ভুল দেখি? লক্ষ্য করলাম মেয়েটা বিরক্তিতে বিড়বিড় করছে। সমুদ্র তেতে উঠল এই শব্দে, রাগে গর্জে উঠল। অর্পণের হাত ঝাঁটা দিয়ে ফেলে দূরে সরল। শালা, আমার কথা কি তোর বিশ্বাস হয় না? অর্পণ বন্ধুর দুঃখে মুখটা কালো করলো, ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি কোনোদিন তোকে অবিশ্বাস করেছি? জানিস না তুই আমার বেস্ট ফ্রেন্ড? মুহূর্তে গতগত হয়ে যায় সমুদ্র। অর্পণের পেটে পাঞ্চ মেরে লাজুক ভঙ্গিতে বলল, আসলেই তোর কাছে মেয়ে আছে? শব্দ করে হেসে ফেলে অর্পণ। লাগবে। লজ্জা পেল সমুদ্র। লাজুক ভঙ্গিতে নিচু কণ্ঠে বলল, আলবাত লাগবে। বল না মেয়েটাকে, ফেসবুক আইডি অথবা নম্বর আছে? ছবি দে। অস্থির কণ্ঠ ওর। অর্পণ ঠোঁট টিপে হেসে বাইকে উঠতেই সমুদ্র পেছনে চেপে বসলো। যেতে যেতে বলল, সব আছে, আগে কথা দে, চুমকির সঙ্গে ভুলেও আর কখনো ফ্ল্যাট করবি না। কসম, মাইয়া খোঁজা দিলে ওসব চইতে ফইতে বাদ। অর্পণ বাঁকা হেসে তার দক্ষ হাতে গাড়ি চালায়। সে জানে কোথায় ঢিল মারলে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। আপাতত সে বন্ধুকে কন্ট্রোলে আনতে পেরেছে এই ঢের। দুপুরের শেষ প্রহর। পৃথা লাইব্রেরি থেকে বেরিয়ে ত্রিধার সঙ্গে রাস্তায় দাঁড়ালো। আজ একটু বেশি দেরি হয়ে গেছে। ত্রিধা সেই যে
প্রথম ক্লাসে স্যারকে দেখেছিল, এরপর আর নজরে পড়েনি, হয়তো অফিসের কাজে ব্যস্ত। কয়দিন পরেই ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হবে, এই নিয়ে সকলের ব্যস্ততা। পৃথা রিক্সা ডেকে আনলো। ত্রিধাকে উঠতে বলার মাঝে কানে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। পৃথা, ফ্রি আছো? সময় হবে? ত্রিধা চট করে পেছনে ঘুরল। রিয়াদ স্যারকে ফর্মাল স্টাইলে দেখে বরাবরের মতোই ফিদা হয়ে যায় সে। বেহায়ার মতো তাকিয়ে আছে। রিয়াদ স্যার চট করে বুঝলো হয়তো, কাটকাট গলায় বলল, চোখ সামলে মিস ত্রিধা, পিতার সমতুল্য স্যারের দিকে অসভ্য নজরে তাকাতে নেই। আপনি শুধুই আমার ছাত্রী। মুহূর্তের আগে গর্জে উঠে মেয়েটা, নাকের পাটা তরতর করে ফুলে উঠল। কি বলল স্যার? পিতার সমতুল্য? সিরিয়াসলি? সব দোষ এখন তার? অথচ স্যার হয়ে যে ছাত্রীকে সে বিয়ের প্রস্তাব দিল তার বেলা, আবার জলজান্ত চুমুও খেয়ে নিল। অসহ্য গিরগিটি লোক একটা। ঢং ভালোই পারে, পেটে পেটে কত যে শয়তানি তাকে জানে। মেয়েটা রেগে মেগে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, সেই কন্যা সমতুল্য ছাত্রীকেই তো চুমু খেলেন, আবার শ্বশুর করে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। তার বেলা কিচ্ছু হয় না, আমি তাকালেই দোষ? আপনিও তো প্রতিদিন ইচ্ছে করে দাঁড় করিয়ে তাকিয়ে থাকেন দুষ্ট চোখে। তার বেলা অসভ্য স্যার, তখন মনে থাকে না আমি ছাত্রী? পৃথা মুখ চেপে হেসে উঠে। মেয়েটার উচ্চস্বরে কথা শুনে পাবলিক প্লেসে স্যার খানিকটা লজ্জা পেল। যতই হোক হবু বর, এর আগে তো সে একজন ভার্সিটির শিক্ষক, ব্যক্তিত্ব আছে তার। এসব ঠোঁটকাটা কথা সবার সামনে বলা যায়? ছেলেটার চোখে ধরা পড়ে আশেপাশে কয়েকটি মানুষ, বিস্ময়ে কোনা চোখ। এই মেয়েটার কি মাথায় ঘিলু টিলু নেই? এভাবে পাবলিক প্লেসে এসব বলে? লজ্জা শরম পানিতে গিলে খেয়েছে। স্যার গলা ছেড়ে নিজেকে সামলান। ত্রিধা রেগে হনহনিয়ে রিকশায় উঠল। রাগের কারণ তাকে না ডেকে পৃথাকে কেন ও বলছে ফ্রি আছে কিনা। রিয়াদ স্যার নিজেকে সামলে বলল, পৃথা, সময় হলে নেমে আসো, কিছু কথা ছিল। পৃথা মাথা নেড়ে চুপচাপ নেমে আসতে চট করে হাত টেনে ধরল ত্রিধা। তিরিক্ষি মেজাজে বলল, নামাতে হবে কেন? কি এমন কথা যে একান্ত বলতে হবে? ভদ্র আচরণ করো ত্রিধা, ওর হাত ছাড়ো, না হলে বিয়ে ক্যান্সেল করে দিব। সঙ্গে সঙ্গে হাত চট করে ছেড়ে দিল ত্রিধা। বুকের ভেতরটা ধক করে উঠেছে। এমন সর্বনাশা কথা শুনে স্যারের স্পর্ধা কত! বিয়ে ক্যান্সেল করবে? মেয়েটার এতগুলো মাসের কত শত স্বপ্ন সাধনা কিভাবে নিমিষে ভেঙে গুড়িয়ে দিবে পাষাণ স্যার। এসব ভেবে রাগ ধপধপ করে নিভে গেল। মুখ ফুলিয়ে সামনে দৃষ্টি রেখে আমতা আমতা করে বলল, হয়েছে, ওসব ঢং না করে জলদি কথা শেষ করুন, আমাকে বাসায় ফিরতে হবে। এক ডোজে কাজ হয়। মিটিমিটি হাসলো স্যার। নির্বিকার ভঙ্গিতে বলল, খুব কাজ দেখছি। বলে পৃথাকে সামনে যেতে বলে তিনি পিছু পিছু গেল। খানিক দূরে দাঁড়িয়ে একবার পিছু ঘুরে ত্রিধার দিকে তাকাতেই দেখলো মেয়েটা কৌতূহলী দৃষ্টি তীক্ষ্ণ করে তাদের দিকে চেয়ে আছে। দূরে বসে থাকলেও তার মন চোখ সর্বদা ওদের নিকট। আনমনে হেসে পৃথাকে সোজাসাপটা বলল, ত্রিধার ব্যাপারে কথা ছিল। ও কি সত্যি বিয়েতে রাজি? তুমি ওর বেস্ট ফ্রেন্ড, নিশ্চয়ই ভালো জানবে ওর মতামত। আমি কি বাবাকে এগোতে বলবো? পৃথা মৃদু হেসে একবার কিঞ্চিত দূরে হাসপাস করা বান্ধবীর দিকে তাকালো। এরপর অভয়ে বলল, অবশ্যই রাজি স্যার, সে কতগুলো মাস ধরে আপনাকে ভালোবেসে গেছে পাগলটা। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, তাই অতিরিক্ত খুশিতে লোড নিতে কষ্ট হচ্ছে। একটু সময় দিন, আগের মতোই স্বাভাবিক হবে। আসলে প্রচণ্ড ভালোবাসে তো, মনে প্রাণে সারাক্ষণ আপনাকেই চাইতো। অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে। আপনি নির্ভয় বিয়ের তারিখ ফাইনাল করুন। ও আমাকে কি বলেছে জানেন? কি? রিয়াদ স্যারের অস্থির কণ্ঠ। পৃথা হেসে বলল, ও দুপায়ে রাজি। যদি দেখতে আসার দিনে আপনি বিয়ে করতে চাইতেন, তবুও ত্রিধা রাজি ছিল। মোট কথা, সবশেষে ত্রিধা শুধু আপনাকেই চায়। রিয়াদ স্যারের চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। সে লম্বা শ্বাস ফেলে ত্রিধার দিকে তাকিয়ে ওষ্ঠ প্রসারিত করে ঠোঁট কামড়ে বলল, থ্যাংক ইউ পৃথা, তোমার বান্ধবীকে বিয়ের জন্য প্রস্তুত করো। আমি রিল্যাক্স হলাম। কয়েকদিন ভার্সিটিতে না দেখে ভয়ে ছিলাম। মেয়েটা হয়তো আমাকে ভুল ভাবলো, হয়তো রাজি নয়। আমি অজান্তেই মেয়েটাকে ট্রমাতে ফেলে দিলাম কিনা। কখনো চাইনি ওর লাইফে আমার জন্য বাজে ইফেক্ট পড়ুক। আমি ওর পক্ষ থেকে পজিটিভ সাইন পেয়ে এগিয়েছি। ভেবেছি ও আমাকে পছন্দ করে, তাই আর কি, নয়তো তাড়াহুড়ো করতাম না। পছন্দ করে মানে 100%? পৃথা মনে মনে দোয়া করলো দুজনার জন্য। রিয়াদ স্যার হাতের ঘড়ি একবার দেখে নিয়ে বলল, তাহলে বিয়ের দিন দেখা হচ্ছে। আমি বরং জলদি সব অ্যারেঞ্জ করে ফেলি। বিয়ের বয়স যেহেতু হয়েছে, তবে ঝুলিয়ে রেখে কি প্রয়োজন? অবশ্যই স্যার, দেখা হবে। স্যার নয়, দুলাভাই রূপে। ভালো থাকবেন। বলেই আগে আগে হেঁটে চলা পৃথা রিকশায় উঠে বসলো।
ত্রিধার দৃষ্টি তখন সামনে, কিন্তু মনে খচখচানি। কি এত কথা হলো দুজনার? দেখে তো মনে হচ্ছে বেশ জমিয়ে ফেলেছে। কি হাসি দুজনার মুখে। ত্রিধার দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে বসে রইল। ওর দিকে কেউ যে গাঢ় নয়নে তাকিয়ে আছে সেটাও লক্ষ্য করলো না। সে মনে মনে ভয়ঙ্কর রেগে আছে। ওর সঙ্গে কথা বললেই ওই বেটা খেকিয়ে ওঠে, অথচ পৃথার সঙ্গে কি হাসাহাসি। একবার বিয়ে হোক, সব সোজা করে ফেলবে। কিরে, মুখ গুমরা করে রেখেছিস কেন? পেছি মুখ দেখে মনে হচ্ছে বিয়ের আগেই জামাই মরছে। কথা বলবি না আমার সঙ্গে? যা স্যারের সঙ্গে হাসাহাসি কর। এত কিসের কথা দুজনের? জলা জলা শুরু হয়ে গেছে। বাহ, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। পৃথা উচ্চস্বরে হেসে উঠে বান্ধবীর জেলাসে। এতক্ষণ দূরে দাঁড়িয়ে পরক করা রিয়াজ স্যার হন্তদন্ত হয়ে তাদের নিকটে আসলো। ত্রিধার সামনে দাঁড়িয়ে রিকশা শক্ত করে ধরে মাদক আঁকিতে তাকালো। মেয়েটির রাগী মুখশ্রীতে নজর বুলিয়ে ফিসফিস করে বলল, কাল শুক্রবার সকাল ঠিক 10টায় আমি অপেক্ষা করব। তুমি গেইটে চলে এসো, ওকে? ত্রিধা চোয়াল শক্ত করে জবাব দেয়, পারবো না বলে রিকশাওয়ালা মামাকে বলল, মামা জলদি চলুন। রিকশা চালু করলেন তিনি। রিয়াজ স্যার বাঁকা হেসে বলল, আমি জানি তুমি আসবে, কারণ ত্রিধা আসতে বাধ্য। অপেক্ষা করব প্রিয় ববস ছাত্রী। না হলে কিন্তু বিয়ের আগে শ্বশুরবাড়ি ঢুকে যাব। পালিয়ে তখন পালাবে কই? বারান্দার গ্রিলে সদ্য গোলাপি রঙের ফুলে ফুলে ভরা একে বেঁকে বেয়ে উঠেছে বাগান বিলাস। এ বাসায় শিফট হওয়ার পরে স্নিগ্ধা অনেকগুলো গাছ কিনেছিল ব্যালকনির জন্য। শীতে গাঁদা ফুলগুলো নিজেদের রূপ প্রকাশ করতে ব্যস্ত। গোলাপ গাছটাও বেশ সতেজ। রোদেলা বিকেল বিদায় জানিয়ে ঘন কালো সন্ধ্যা নেমে আসছে। নীরের পাখি নিজস্ব নীরে ফিরছে। আজ প্রকৃতিটাও বিষণ্ণ। সকাল থেকে নেই কোনো সূর্যের আলো। গুমট আবছা আবছা হয়ে আছে। স্নিগ্ধা তার বিলাসী বারান্দায় একটা মোড়া পেতে উদাস মুখে বসে তাকিয়ে আছে দূরের আকাশে। তার মন বিষণ্ণ। সারাক্ষণ মনে হয় কি যেন নেই। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চাপা কষ্ট প্রকাশও করা যায় না। খাওয়া দাওয়া কমে গেছে। মুখটা কি দিন দিন রুক্ষ হচ্ছে? স্নিগ্ধার সম্পূর্ণ ধ্যান পড়ে থাকে রুমের বাইরে। এই বুঝি কেউ ডাকলো। আপনি কি একটু ছাদে আসবেন? আফসোস কেউ বলার নেই। মেয়েটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে এলোমেলো পায়ে রুমিয়ে গেল। ছড়িয়ে ছিটিয়ে রাখা কাপড় জিনিসপত্র এক পলক দেখে হতাশায় শ্বাস ফেলে। কাল গুছিয়ে রাখতেও ক্লান্ত লাগে। রুমের বাইরে শোনা গেল কিছু হাস্য কণ্ঠস্বর। নিশ্চয়ই মিষ্টি মায়ের সাথে সন্ধ্যাবেলা চা খাচ্ছে। স্নিগ্ধা হেলে দুলে তাদের নিকটে গেল। ড্রয়িং রুমে পা দিতে কিছুক্ষণের জন্য চমকে উঠল মেয়েটা। সামনে পৌর মহিলাটি গল্পের তালে চা খাচ্ছেন। স্নিগ্ধাকে দেখে তিনি গাল ভরে হাসলেন। এই দেখো, তোমাকে রেখেই চা খাচ্ছি। স্নিগ্ধা প্রতি উত্তরে মৃদু হাসলো। বসলো মিষ্টির পাশে। মেয়েটা ঠোঁট টিপে হাসছে। স্নিগ্ধা চোখ গরম করে চুপচাপ থাকতে বলে। পায়েল শেখ মুখ ভার করে বলল, অর্ণব চলে যাওয়ায় আমি ভীষণ একা হয়ে গেছি ভাবি। রুমে টিকতেই পাচ্ছি না। সারাক্ষণ মনে হচ্ছে এই বুঝি আম্মু বলে ডাক দিল। ছেলেটা কয়েক মাসে মায়া বাড়িয়ে গেল। প্রতিবার ওর ছুটির পর প্রথম কয়েকদিন আমি একদানাও খেতে পারি না। ছেলের জন্য বড্ড মন কাঁদে। কিভাবে নিজেকে সামলাবো? আয়েশা জামান শীতল চোখে তাকালো। মেয়েরাই সারা জীবন মায়ের কোলে থাকে না, আবার ছেলে মানুষ। ওরা বড় হয়েছে, চাকরির তাগিদে দূরে যাবে, এটাই স্বাভাবিক। আপনি মন খারাপ করবেন না, নিজেকে হালকা করুন। বাস্তবতা মেনে নিতে পারলেই জীবন সুন্দর। আবেগ কন্ট্রোল করতে হবে। স্নিগ্ধা চাপা দীর্ঘশ্বাস ফেলল। মাথা নত করে বিমূঢ় হয়ে বসে রইল। তার অস্থির লাগছে, কোথাও শান্তি পাচ্ছে না। পায়েল শেখ আঁচলে চোখের কোণের পানি মুছে তপ্ত স্বরে বলল, দোয়া করবেন অর্ণব যেন অনেক বড় হয়। আয়েশা জামান সান্ত্বনা দিলেন তাকে। স্নিগ্ধার আর সহ্য করতে পারল না। অস্থির হৃদয়টা নিজের সঙ্গেও বিরোধিতা করছে। তড়িৎ পায়ে চলে গেল নিজ কক্ষে। দরজা ঠাস করে লাগিয়ে বিছানায় শুয়ে শক্ত হয়ে রইল। গলা বেয়ে কখন যে অশ্রু ঝরে ঝরে পড়ছে তার খেয়াল নেই। সে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে, তবুও বাদ মানে না। নিজের সঙ্গে এমন হচ্ছে কেন? সে তো অল্পতেই ভেঙে পড়ার মেয়ে নয়। অল্পতেই কান্না করাও তার রুটিনে নেই। তবু আজ কেন কাঁদছে? মেয়েটি বালিশে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল, আমার এত কষ্ট কেন হচ্ছে অর্ণব? আমি সহ্য করতে পারছি না। কেন হুট করে এসে হুট করে চলে গেলেন? আমি এত মাস কিভাবে একা কাটাবো? আমার ভেতর সত্তাটা দুমড়ে মুচড়ে যাচ্ছে অর্ণব। আমি ভালো নেই। আপনি নিশ্চয়ই খুব ভালো আছেন। কিয়ৎক্ষণ বাদে টলমল চোখে অর্ণবের ছবিটা বের করে আরো বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ে। মোবাইলের স্ক্রিনে ছেলেটার মুখে হাত বুলিয়ে বলল, আই মিস ইউ অর্ণব। আমি অপেক্ষা করব আপনার। আপনি কি আমায় মনে রাখবেন, নাকি সেখানে নতুনত্ব সুন্দরী রমণী পেয়ে ভুলে যাবেন? বলেই কান্না করে দিল। এরপর হুট করে প্রশ্ন করলো, আমি আপনার কি হই অর্ণব? আমাদের মাঝে তো কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, তবে কিসের সম্পর্ক আমাদের? কোনো কারণে কষ্ট হচ্ছে আমার? কিসের এত মায়া?
আমাদের কি দূরে গেলে কান্না করার মতো সম্পর্ক হয়েছে? আমি কি আপনাকে বিশেষ কেউ ভাবছি? এইসব উত্তর কোথাও পাবো বলেন? বলুন না। রৌদ্রোজ্জ্বল দুপুর, গভীর ঘুমে মগ্ন থাকার মাঝেই বালিশের নিচের ফোনটা তীব্র কর্কশ শব্দে বেজে উঠল। শরীরটা রাত থেকে খারাপ অনুভব করায় ভার্সিটি যাওয়া হয়নি, হোস্টেলে শুয়ে বসে কাটিয়ে দিয়েছে। কিন্তু পেট ব্যথার মাথা ব্যথায় নিস্তেজ হয়ে আসছে চৈতির দেহ। লাগাতার শব্দ তুলে ফোনটা একসময় নিশ্চুপ হয়ে যায়। চৈতিও নড়ে চড়ে ফের আরাম করে শুয়ে পড়ল। কিন্তু বিরক্তিকর ফোনটা আবারও বিকট শব্দ তুলে এ যেন থামার নয়। বিরক্তে নাক মুখ কুচকে গেল মেয়েটার। চোখ খিচে দাঁতে দাঁত চেপে শক্ত করে ফোন তুলল। তৎক্ষণাৎ এক চিন্তিত কণ্ঠ ভেসে এলো তার কানে। কল ধরছিস না কেন? আর ইউ ওকে চচ্চমাস? চৈতির কথা বলার এই মুহূর্তে কোনো ইচ্ছে নেই। সে রয়ে শয়ে ছোট্ট করে বলল, এনি প্রবলেম চচ্চ? ঠিক আছিস? হ্যাঁ, জরুরি কিছু বলবি? আমি ঘুমাচ্ছি, কথা বলতে ইচ্ছে করছে না। শ্রাবণের বড্ড মায়া হলো নাজুক গলা শুনে। অনেক কথা বলার থাকলেও চুপ করে রইল। রোদ তপ্ত দুপুরের খড়খড় আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই ভালো থাক। আমার কাছে জরুরি কথা মানি তুই ঠিক আছিস, রাখছি। চৈতি ফোন কান থেকে নামিয়ে বালিশ জড়িয়ে ধরতে পেটের মধ্যে তীব্র যন্ত্রণা খামচে ধরল। তৎক্ষণাৎ মেয়েটির চোখ খিচিয়ে কষ্ট সহ্য করে নেয়। এ ব্যথা কয়েক মাস আগের, হুটহাট উদ্ভব ঘটে। বেশিরভাগই দেখা মেলে পিরিয়ডের সময়কালে। মেয়েটা শোয়ে নেয় নিশ্চুপে। হয়তো দেহে রক্ত কম, তার মধ্যে পানি খায়, এমনকি খাবারেও অনিয়ম। এজন্য ব্যথা জেঁকে ধরে ছোট্ট দেহে। মনে মনে বলল, একটু গরম পানি খেলে হয়তো ভালো লাগতো, কিন্তু উঠে নিচতলায় যেতে হবে। ভীষণ জ্বালা। আপুটাও গেছে ক্লাসে। এই অবস্থায় কে সাহায্য করবে তাকে? চৈতি তপ্ত শ্বাস ফেলে দাঁত চেপে ফের পড়ে রইল বিছানায়। শ্রাবণ ফুটপাতের রাস্তা ধরে একটা পুরনো লাইব্রেরিতে আসলো। হাতে কয়েকটি উপন্যাস নিয়ে নাড়াচাড়া করা শুরু করে। হিমু সমগ্র বুকে চেপে বসলো এক বেঞ্চে। পুরনো বই মানেই অন্যরকম অনুভূতি। পড়ার আগে সম্পূর্ণ বই ঘাঁটতে পছন্দ করে। শেষের দিকে পেজ ঘাটাঘাটি করার সময় হাতে বাজলো একটি শুকনো গোলাপ। শ্রাবণের হৃদয় আপনা আপনি কুঁচকে যায়। সে আলতো হাতে গোলাপ নিয়ে উদাসীন হয়ে গেল। আদুরে কণ্ঠে বলল, মানুষের ভালোবাসা প্রকাশের ধরন এক একজনের কাছে এক এক রকম। প্রিয় গোলাপটা অবহেলায় ফেলে চলে গেছে। বলেই চাপা শ্বাস ফেলে শ্রাবণ বইটা নিজের সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। লাইব্রেরির কোণে অল্প দূরে রেখে গেল একজোড়া হাস্যোজ্জ্বল চঞ্চলা আঁখি। তার গোলাপ এতদিন অপেক্ষায় থাকতে থাকতে শুকিয়ে গেছে। আজ পূর্ণতা পেল তার অপেক্ষাময় গোলাপের। সঙ্গে তার হৃদয়ের উৎকণ্ঠা এবং অপেক্ষার। এই কয়েকদিনের পৃথিবীতে নতুনত্ব স্বাদ অনুভব করে বেঁচে থাকা এক প্রকার আনন্দের। অর্পণের পা পুরোপুরি সেরে উঠল সপ্তাহখানেক পর, কিন্তু কালো কালশিটে দাগ এখনো যায়নি, হয়তো যাবেও না। ডক্টরের দেওয়া ক্রিম মেডিসিন অবহেলায় পড়ে আছে এলোমেলো বিছানায়। তার মন কি চায় সে কখনো জানে না, শুধু জানে শান্তিতে বাঁচতে চায়। কিন্তু ইদানিং ওই মানসিক শান্তি পাচ্ছে না। পায়ের ক্ষীণ ব্যথা থেকে ভেতরের অসুখের মাত্রা গুরুতর। এলাকায় জমিয়ে আড্ডা, ফুটবল, ক্রিকেট ম্যাচের আয়োজন করলেও আগের মতো শান্তি নেই। সারাক্ষণ মনে হয় ভার্সিটি গেলে অন্তর আত্মা শান্ত হবে। কিন্তু এমন কেন মনে হয়? উত্তর হয়তো এখনো পায়নি সে। ত্রিধা সেজেগুজে রেডি হয়ে আয়নায় নিজের মুখশ্রী দেখল। কালো টি শার্ট এবং জিন্সে বরাবরের মতোই তার চোখ ধাঁধার সৌন্দর্য ফুটে উঠেছে। ছোট থেকে শহরে বড় হওয়ার দরুন স্টাইলিশ জামাকাপড় পরেই স্বাচ্ছন্দ্য বোধ করে। নিজেকে সবসময় ভিন্ন ভিন্ন পোশাকে ভিন্ন রূপে দেখে মুগ্ধ হয়। আজও তার ব্যতিক্রম হলো না। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিয়ে পিঠের চুলগুলো ছেড়ে দিল। এরপর সেলফি তুলে সেই নিজের ব্যক্তিগত পুরুষকে পাঠালো। মার্কেটে যাচ্ছি, কেমন লাগছে আমায়? কিয়ৎক্ষণের ভেতরেই রিপ্লাই এলো, চিলি চার্ম। লজ্জায় লাল হলেও প্রকাশে রাগান্বিত ইমোজি দিতে বেরিয়ে পড়ল। আজ সবাই মিলে মার্কেটে শপিং করতে যাবে। সময় ঘনিয়ে এসে বিয়ের বেশি দেরি নেই। এই তো 2 দিন পরে তারিখ ফিক্সড করা হয়েছে। সুকৌশলে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এসব কিছু অ্যারেঞ্জ করেন রিয়াজ স্যার। সেদিন পৃথার কথা শুনে আর দেরি করেনি। ঝটপট বাসায় এসে বাবা মাকে বলেন ওনারাও চান এবার ছেলেটা বিয়ে করুক। বয়সও বাড়ছে, কম তো পাত্রী দেখা হলো না। সবগুলো মেয়ের ছবি রিয়াজ স্যার ডাস্টবিনে ফেলেছে। এবার যখন নিজে থেকে পছন্দ করেই ফেলেছে, তবে দেরি কিসের? মেয়েটাও অসম্ভব সুন্দরী এবং মিষ্টি মেয়ে। তার বাবাকে সেই কত বছর থেকে চেনেন। কাছেই মেয়ে রেখে তিনি কিনা দূরে দূরে খুঁজেছে। ওনারা জলদি বিয়ের কার্ড ছাপিয়ে পাঠিয়ে দিলেন সমস্ত আত্মীয় স্বজনকে। বিদেশ পড়ুয়া ভাইয়ের ছেলে মেয়েদের আসতে যেন আপত্তি না থাকে। রিয়াদ বন্ধুদের দাওয়াত দিয়ে অপেক্ষার প্রহর গুনছে বিয়ের। মেয়েটাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা হুট করে বেড়ে গেছে। কবে পাবে সম্পূর্ণ নিজের করে? এসব নিয়েই তিনি এখন ভাবনায় বিভোর থাকেন। ত্রিধার সঙ্গে আর আলাদা দেখা করার সময় হচ্ছে না। ভার্সিটির কাজ, অতঃপর একমাত্র ছেলে হওয়ায় বিয়ের শুরু থেকে শেষ সম্পূর্ণ দায়িত্ব নিজেরই। ওই দিন ত্রিধার সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও মেয়েটাকে নিরাশ করেছে। ভালোভাবে বুঝিয়ে বলেছিল, আর তো কয়েকদিন, তারপর আজীবনের জন্যই আমি তোমার।
আলাদা দেখাও করতে হবে না, ঘুম থেকে উঠেই তোমার মুখ দর্শন করব ত্রিধা পাখি। অনুমতি নিয়ে হাত ধরতে হবে না, যখন তখন গভীর স্পর্শে তোমার হৃদয় জমিয়ে ফেলবো। লজ্জায় আর প্রত্যুত্তর করেনি, মেনে নিয়েছে স্যারের কথা। দিন দিন স্যার যেন খাপছাড়া কথা বলছে। আগে সে জ্বালাতো, ইদানিং স্যারই তাকে জ্বালাতে ব্যস্ত। বিয়ের পর আরো কত কি করবে কে জানে। কৌশলে লজ্জায় আড়ষ্ট ঠিকই করতে পারে। তারিখ ফিক্সড করার পর রোজ রাতে অল্প সময় কথা হয় দুজনার, তখন আর ফটর ফটর করার দম থাকে না। স্যারের একের পর এক বাক্যে লজ্জায় মিইয়ে যায়, শুধু উত্তরে হুম হাঁ করে। ত্রিধাদের বাসায় অলরেডি সব গেস্ট আসা শুরু করেছে। বন্ধুরা সবাই গায়ে হলুদে চলে আসলো। এক বাক্যে নাকচ করে দেয় অর্পণ। ছেলেটা আস্ত বদমাস, বলে কিনা শত শত সুন্দরী রমণীর মাঝে আমি নেই। তুষিবের সঙ্গেই ঢের ভালো, তোরাই ভংচং কর। কিন্তু ত্রিধা ওসব শুনতে রাজি নয়, সাফ সাফ জানায় আমার বিয়েতে না আসলে বন্ধুত্ব ছিন্ন করে ফেলবো। উত্তরে হেলে দুলে চলে গেছে অর্পণ, এখনো জানায়নি আসবে। ওসব রং তামাশা, গান বাজনা, শত নারীর আটা ময়দা মাখা মুখশ্রী এবং তাদের হয়েছে একদম পছন্দ নয় তার, বিরক্ত লাগে সব। ত্রিধার মা ওর বন্ধুদের পরিবার সহ আসতে বলেছে। রিয়াজ স্যারের মতো ত্রিধাও যে বংশের একমাত্র মেয়ে, ভীষণ ধুমধাম করে বিয়ে সারতে চান ওনারা। বংশের যত আত্মীয় স্বজন সব হাজির হবে ত্রিধার বিয়ে উপলক্ষে। ত্রিধা নিচে এসে তার বন্ধুদের আড্ডা গ্রুপে মেসেজ করলো, তোরা কই? আমি বের হচ্ছি, সবাই মার্কেটে উপস্থিত থাকবি। আমার বিয়েতে তোরা সব পছন্দ করবি, মনে আছে? তোদের ছাড়া আমি কিচ্ছুই পছন্দ করব না, সবাইকে যেন দেখি। সবাই রিপ্লাই করলো, রাস্তায় দোস্ত জলদি আয়, আমাদেরকেও শপিং করিয়ে দিতে হবে। ত্রিধা মুচকি এসে চাচাতো ভাই বোনদের নিয়ে রওনা হলো মার্কেটে। গাড়িতে বসে রিপ্লাই দিল, আজ সব খরচ রিয়াজ স্যারের, যত ইচ্ছে শপিং কর। স্যারকে ফকির করার জন্যই তো শালাশালি। ওকে টিয়ার, দৌড়ে আয়, স্যারের পকেট আজ ফাঁকা করব। দেখি কত দম নিয়ে যে ছাত্রীকে বিয়ে করার জ্বালা পদে পদে অনুভব করবে। সমুদ্র রিকশায় বসে রসিকতার ভয়েস দিল তার কথার উত্তরে, ছেলেদের বউই সব, বিয়ে তো কত মজা। আমাদের জীবনে বউ পেলেই সুখ আর সুখ। টাকা কি দেহ মন শান্ত করতে পারে? এই জন্যই তো সেরের তোকে দরকার। তাই তোর পিছিয়ে টাকা খরচ করলেও প্রবলেম নেই। তৎক্ষণাৎ সবাই হা হা দিল ওর ভয়েস মেসেজে। অর্পণ সিন করলো তখন। সবগুলো মেসেজে লাইক দিতেই তেতে উঠলো সবাই। রেগে মেগে বলল, এইসব উস্কানিমূলক কথাবার্তা গুরুত্বপূর্ণ? পৃথা হিংস্র ইমোজি দিতেই সিহাব কথা ঘুরিয়ে বলল, 10 মিনিট ধরে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি বাল, কই তোরা? স্নিগ্ধা, জিনিয়া এবং চৈতি বিকেলে বের হলো শহরে ঘোরার জন্য। পার্কে বসে ফুচকা খেয়ে চলল তারা সামনের মেলায়। সেখানে বাচ্চারা উল্লাসে মেতেছে। গ্রামেও বছরের শুরুতে মেলা হতো। আজ এই জাঁকজমকপূর্ণ হইচই পরিবেশে খোলা জায়গায় মেলা দেখে খুশিতে উৎফুল্ল হলো চৈতি। নাগরদোলা, ঘোড়া রাইড, নৌকাসহ টয় ট্রেনও রয়েছে। আশেপাশে ভিড়ে হইচই পরিবেশ। চারিপাশে স্টল বসেছে, চুড়ি, প্রসাধনী, আচার, জামা, কসমেটিক্স সহ আরো অনেক কিছুর। স্নিগ্ধা খুশিতে দৌড়ে গেল ভেতরে। জিনিয়া শ্রাবণকে ফোন করে জানালো ও আশেপাশেই আছে। কিছুক্ষণের মধ্যে মেলায় আসছে। জ্যোতি কসমেটিক্সের স্টলে দাঁড়ালো, হাত দিয়ে নাড়াচাড়া করলো নুপুর চুড়ি। জিনিয়া একজোড়া মোটা চুড়ি হাতে নিয়ে বলল, কেমনে? দারুণ, আমিও কিনবো। আয় 3 জন কিনি। স্নিগ্ধা হাতে পড়লো সোনালি চুড়ি, কিন্তু চৈতি গাইগুই শুরি করে হাত থেকে চুড়িগুলো যথাস্থানে রেখে বলল, তোরা নেই, আমার এসবের দরকার নেই। স্নিগ্ধা শুনলে তো। জিনিয়া চোখের ইশারায় কিছু বলতে মেয়েটা 3 জোড়া সোনালি পাথরের চুড়ি কিনে নিল। চৈতির হাতে দিতেই নানা করে ওঠে, অসম্ভব, এসব পড়ি না আমি। পড়তে হবে, তুই না চাইলেও আমার জন্য। কাল 3 জন মিলে চুরি পরে ভার্সিটিতে যাব, বুঝলি? নিতে পারবো না, রাখ তুই। বলেই রেখে দিল স্টলে। স্নিগ্ধা রেগে গেল। বেরিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হতেই হাত টেনে ধরে জিনিয়া ফিসফিস করে বলল, রাগিস না, আমি দিয়ে দেবো, চল। নাগরদোলা উঠবি? মুখটা কালো করলেও এবার নরম হলো। কয়েক ধরনের আচার কিনে ওরা গেল আশেপাশে ঘুরতে থাকা চৈতির নিকট। আচার দেখে বাদ সাধল না, নিজেই মুখে পুরল। এরপর তৃপ্তিময় ভঙ্গিতে বলল, কি মজা, কি মজা। মনে হচ্ছে আমাদের গ্রামের আকবর মিয়ার সেই হাতের চালতার আচার। স্নিগ্ধা ভেঙচি কাটলো, বলল, নাগরদোলা উঠ। টিকিট কেটে জলদি উঠে পড়ল 3 বান্ধবী। ত্রিধার তাড়াহুড়োতে সন্ধ্যার আগ মুহূর্তে মেলায় উপস্থিত হলো ওরা সবাই। অর্পণ চলে গেল দূরে। মেয়েগুলো সুরসুর করে ঢুকে পড়ল প্রতিটা স্টলে। শিহাবের কাছে বান্ধবীদের হেফাজতে রেখে দৌড়ে পালালো সমুদ্র। ওই যে সামনে এক ঝাঁক সুন্দরী দেখা যাচ্ছে। ভুলবশত বড়শিতে মাছ টপকে গেলেই হলো, এ জীবন সার্থক। ছেলেটা চোখের পলকে দূরে যেতেই শিহাব ক্ষীণ কণ্ঠে বলল, এখানেও শুরু হয়ে গেল?
তৎক্ষণাৎ জুয়েলারি দেখতে দেখতে হেসে উঠে দুই বান্ধবী। নাগরদোলা চলতে শুরু করতে এই সম্পূর্ণ জায়গাটা চিৎকারে ভরে উঠল। অর্পণ পকেটে হাত গুজে হাঁটার মাঝে শুনতে পেল সেই নাগরদোলার চিৎকার। না চাইতেও সামনে তাকাতেই ভ্রুজোড়ায় আরেকটি ভাঁজ পড়ে দৃষ্টি প্রগাঢ় হতে এক নাগারে কিছুক্ষণ নাগরদোলা চলে থেমে গেল। আতঙ্কে স্নিগ্ধা চট করে নেমে হাঁপাচ্ছে। চৈতির ভয় লাগলেও হাতে ময়লা ঝাড়ার মতো কোনো মতে বলল, চল আরেক রাউন্ড হয়ে যাক। পাগল নাকি আবার? স্নিগ্ধার থতমত ভঙ্গি কাটেনি। চৈতি ঘন ঘন নিঃশ্বাস ফেলে বাঁকা হাসলো। দূর থেকে সেই চাহনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কেউ। মেয়েটি কোমরে দুহাত রেখে বলল, অবশ্যই, শ্রাবণ কই আসেনি, ও আসলে আবার উঠবো। তোরা যা, আমার এত সুরধারি নেই। বলেই জিনিয়ে সেখান থেকে চলে আসে। পাশের একটা বেঞ্চে বসে স্নিগ্ধা হালকা ঢোক গিলে বলল, বাসায় ফিরবি না? চৈতি উত্তর দিল না। হাতে পরিয়ে দেওয়া স্নিগ্ধার চুড়িগুলো নাড়াচাড়া করতে লাগলো। অর্পণ ধীর পায়ে নাগরদোলার কাছে এসে সব বন্ধুদের ডাকলো। কিয়ৎক্ষণের ব্যবধানে উপস্থিত হয় সকলে। বেঞ্চে বসা মেয়েগুলো আকস্মিক ওদের এখানে দেখে বিস্মিত হলো। চৈতি না চাইতেও কাঙ্ক্ষিত পুরুষটির দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। কি ঘোলা সেই দৃষ্টি, চোখ মুখ কঠিন। মেয়েটা তৎক্ষণাৎ চোখ সরিয়ে মস্তিষ্ক নত করল। স্নিগ্ধা আশেপাশে নজর বুলিয়ে পরক্ষণেই নিজেদের সামলে উঠে পাশ কাটিয়ে যেতে নেয়। তৎক্ষণাৎ ত্রিধা ধরে ফেলে, মিষ্টি হেসে বলল, তোমরা এখানে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।